ইউনিট ব্যবহার করতেছি। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের লেকচার 30 এটা নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, হ্যাঁ, এই অংশ থেকে সব সময় তোমার থিওরি কোশ্চেন এসে থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে দ্রাব্যতা। হ্যাঁ, আমরা অলরেডি দ্রাব্যতা সম্পর্কে একটা আইডিয়া তোমাকে দিয়েছি, সেটার আলোকে আমরা আজকে ব্যাখ্যা করব। শুরু করি আজকে লেকচার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আমরা এর আগের লেকচারে বলে আসছি দ্রাব্যতা মানে হচ্ছে বিয়োজিত হওয়া, ভেঙে যাওয়া। যতটুকু দৈর্ঘ্য বিয়োজিত হবে, যতটুকু দৈর্ঘ্য ভেঙে যাবে, যতটুকু দৈর্ঘ্য পানির সাথে মিশে যাবে, সেটাকে আমরা বলছি কি দ্রাব্যতা। দ্রাব্যতাটাকে আমি যদি একটু রিপিট করি তাহলে আমরা বলতে পারি যতটুকু বিয়োজিত হয়, যতটুকু ভেঙে যায়, যতটুকু তোমার কি হবে, কোন একটা দ্রাবকে ভালোভাবে কি হবে, মিশে যাবে, ওই অ্যামাউন্টটাকে বলা হয় কি দ্রাব্যতা। এখন দেখো, এটাকে যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে দেখো এটা কিভাবে দেখো লিখবা। মনে করো এখানে 1 লিটার দ্রবণ আছে, এক লিটার দ্রবণে আমরা বলে আসছি যে দ্রাব্যতা হচ্ছে কোন ধরনের দ্রবণের জন্য কাজ করবে, সম্পৃক্ত দ্রবণের জন্য। 1 লিটার দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রবণ, এটা কি আছে, মনে করো সর্বোচ্চ তোমার দ্রবণ এখানে ডিজলভ আছে। 1 লিটার সম্পৃক্ত দ্রবণ, এই দ্রবণটা অবশ্যই হতে হবে সম্পৃক্ত, এটা অবশ্যই কি হতে হবে, সম্পৃক্ত দ্রবণ হতে হবে। 1 লিটার সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়, অর্থাৎ 1 লিটার সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য এখানে ডিজলভ থাকবে, যে পরিমাণ দ্রব্যটা এটার সাথে মিশে যাবে, যে পরিমাণ দ্রব্যটা এখানে কি হবে, বিয়োজিত হবে, ওই পরিমাণ দ্রব্যটাকে বলা হবে কি তোমার দ্রাব্যতা। তুমি একটু দেখো এটাকে অনেকভাবে সংজ্ঞায়িত করে। এটা ফার্স্ট কেস, আমি যদি সেকেন্ড কেসের ক্ষেত্রে কনসিডার করি, এখানে আমরা এটা হচ্ছে যত মোল দ্রব্য দ্রবীভূত হয়, এটা হচ্ছে 1 লিটার দ্রবণ। এই দ্রবণটাও কি তোমার সম্পৃক্ত দ্রবণ। 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য তোমার ডিজলভ থাকে সেটাকেও আমরা দ্রাব্যতা বলি। তার মানে আমি এখানে 3টা আরো 3টা নিলাম বা 5টা নিলাম, এখানে যত গ্রাম দ্রব্য তোমার ডিজলভ থাকে। মানে দ্রাব্যতাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। আমি এভাবে বলতে পারি 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেটাকে বলে দ্রাব্যতা। এটার ক্ষেত্রে দ্রাব্যতার যে একক আর এটার ক্ষেত্রে দ্রাব্যতার এককটা কি হবে, তোমার ভিন্ন হবে। আমরা দেখাবো। এটার ক্ষেত্রে যদি আমি সংজ্ঞায়িত করি, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য এখানে তোমার কি থাকবে, ডিজলভ থাকবে। এখানে আছে কয়টা, 5টা, আর এখানে আছে কয়টা, তোমার 6টা আছে। তাহলে এটার ক্ষেত্রে একটু দেখো, এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে দ্রাবণ। এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা দ্রবণ বলে আসছি, বাট এটার ক্ষেত্রে আমরা কি বলছি, দ্রাবণ। এই ক্ষেত্রে এটার ক্ষেত্রেও কি হবে, সম্পৃক্ত দ্রবণ। এটার ক্ষেত্রেও সম্পৃক্ত দ্রবণ। আমরা এখানে ধরে নিলাম এখানে 3টা তোমার ডিজলভ আছে, যত গ্রাম ডিজলভ, যত গ্রাম দ্রব্য এখানে তোমার ডিজলভ। এটার ক্ষেত্রে আমি যদি সংজ্ঞায়িত করি, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য ডিজলভ হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সেটাকে ওই তত গ্রাম দ্রব্যটাকে বলা হবে কি, ওই দ্রব্যের কি দ্রাব্যতা। কন্ডিশন হচ্ছে এখানে তোমার টেম্পারেচারটা, তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকতে হবে। তাপমাত্রা কি থাকতে হবে, স্থির থাকতে হবে। আমি যখন এটাকে মিশাবো, যখন এটা ভেঙে যাবে, বিয়োজিত হবে, এখানে যদি 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে বিয়োজিত হওয়ার সময় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে। তাপমাত্রা যদি বেড়ে যায় অথবা তাপমাত্রা যদি কমে যায়,
তাহলে আমরা এই দ্রাব্যতাকে সংজ্ঞায়িত করতে পারবো না। কেন পারবো না আমি একটু পরে এটার ব্যাখ্যা দেব। এখানেও তোমার কি থাকতে হবে, তাপমাত্রা তোমার কি থাকতে হবে বলতো, স্থির থাকতে হবে। এখানেও তাপমাত্রা স্থির, এখানেও তোমার কি থাকতে হবে, তাপমাত্রা তোমার কি থাকতে হবে, স্থির থাকতে হবে। তাহলে আমি যদি তোমার এটার ক্ষেত্রে আমি যদি তোমার একক কনসিডার করি, এটার ক্ষেত্রে আমরা যদি একক কনসিডার করি, 1 লিটারে যত মোল ডিজলভ থাকে, তার মানে কি এটার এককটা হবে মোল পার লিটার। এটা কি হবে, পার লিটার। আর এটা এই লিটারটা কার জন্য হবে, দ্রবণের জন্য। অর্থাৎ 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য তোমার কি থাকবে, ডিজলভ থাকবে। ওকে, এটার ক্ষেত্রে আমরা যদি এককটাকে কনসিডার করি, আমরা সংজ্ঞাটা একটু পরে দেব। এটার ক্ষেত্রে যদি আমরা এককটাকে কনসিডার করি, 1 লিটারে যত গ্রাম থাকে, তার মানে এটা হবে কি গ্রাম পার কি বলতো, লিটার। এই লিটারটা আসলে কার, দ্রবণের। এটা এখানে আমি যদি এটার ক্ষেত্রে যদি এককটাকে কনসিডার করি, এখানে আমরা দেখতেছি কি 100 গ্রামে যত গ্রাম থাকে, তার মানে এটাকে আমরা লিখতে পারি গ্রাম বাই কি বলতো, 100 গ্রাম। কিন্তু কন্ডিশন হচ্ছে এই 100 গ্রামটা আসলে কি বলতো, দ্রাবক। এখানে 100 গ্রামটা আসলে কি বলতো, দ্রাবক। এখন এটার ক্ষেত্রে তুমি বলতে পারো গ্রাম গ্রাম কাটে, এটা কাটাকাটি গেলে এটার কোনো কি থাকে না, একক থাকে না। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা যখন দ্রাব্যতাকে একক লিখতে যাই, তখন এই ফরম্যাটও লেখা হয়। মনে করো 100 গ্রামে এটা ডিজেল বসে কয় গ্রাম, আমি যদি এটা দ্রাব্যতা কনসিডার করলাম, 100 গ্রামে ডিজেল বসে কয় গ্রাম, মনে করো এক একটা দ্রব্যকে আমরা 1 গ্রাম করে কনসিডার করছি, কয় গ্রাম ডিজেল বসে, 3 গ্রাম। তাহলে এটার একক হবে 3 গ্রাম বাই কত বলতো, 100 গ্রাম। আবার তুমি গ্রাম গ্রাম কেটে দাও, শুধু এখানে তুমি কি লিখতে পারো, শুধু 3 লিখতে পারো। অর্থাৎ এই পদ্ধতিতে একক নেই, অথবা এইভাবে গ্রাম বাই 100 গ্রামের মাধ্যমে এটা লেখা হয়। অ্যাটেনশন, আমরা যদি এই পদ্ধতিতে দ্রাব্যতা যদি লিখতে চাই, এই পদ্ধতিতে, তাহলে 1 লিটারে কত মোল ডিজেল আছে, কয়টা ডিজেল আছে, 3 3 কত 6, তাহলে 6টা ডিজেল আছে। তাহলে আমি এটা লিখতে পারি 6 মোল পার লিটার। আমি যদি এই পদ্ধতিতে যদি দ্রাব্যতা যদি লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো 1 লিটারে কত গ্রাম ডিজেল আছে, 3 2 কত 5। এই ক্ষেত্রে এক একটা বলকে এক এক মোল ধরছি, আর এই ক্ষেত্রে এক একটা বলকে তোমার এক এক গ্রাম কনসিডার করছি। তাহলে এখানে তোমার আছে কি 1 লিটারে যত গ্রাম, কয় গ্রাম আছে, 5 গ্রাম পার কি হবে বলতো, এটা হতে পারে। তার মানে আমি দ্রাব্যতাকে আরো অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, অনেকগুলো লিখলে আর মনে রাখতে পারবো না। আমরা দ্রাব্যতাকে যদি এইভাবে সংজ্ঞায়িত করি, তাহলে আমরা বলতে হবে স্থির তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেই পরিমাণটাকে, বা যত মোল দ্রব্য এটার সাথে মিশে থাকে, যত মোল দ্রব্য এটা নিয়ে তোমার বিয়োজিত থাকে, সেই পরিমাণটাকে ওই দ্রব্যের কি বলবো, দ্রাব্যতা। যে ভেঙে যাবে, যে মিশে যাবে, তারই হয় কি তোমার দ্রাব্যতা। ঠিক এটার ক্ষেত্রে একই রকম 1 লিটারে যত গ্রাম, আর এটার ক্ষেত্রে বলতে হবে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়, একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সেই পরিমাণটাকে বলা হবে ওই দ্রব্যের কি তোমার দ্রাব্যতা। দেখো আমার এই কথা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। এই সাউন্ড আসছে। তুমি দেখো এখানে জয়তুন বলছো যে গ্রাম গ্রাম কাটা গেলে, এখানে আমি 3 লিখছি, নিচে 100 লিখে নাই, এখানে তোমার কি এটার কোনো একক নাই।
তার মানে হচ্ছে এটার নিচে 100 আছে, যখন এটাকে সংজ্ঞায়িত করা হয় তখন এটাকে 100 এর সাহায্যেই তোমার সংজ্ঞায়িত করা হয়। আমি যদি বলি কোন পদার্থের দ্রাব্যতা 3, তাহলে আমি বুঝে নেব যে 100 গ্রামে এখানে কয় গ্রাম আছে, 3 গ্রাম আছে। অর্থাৎ এটার একক নেই, অর্থাৎ একক নেই। যখনই একক থাকবে না তখনই এর হরে কত গ্রাম আছে, অবশ্যই 100 গ্রাম আছে। 100 গ্রামে কয় গ্রাম সংজ্ঞায়িত আছে, 3 গ্রাম। মানে এটার মাধ্যমে দ্রব্যতাকে তোমার কি হচ্ছে, সংজ্ঞায়িত হচ্ছে। আমরা ব্যাখ্যা দিব, ব্যাখ্যায় আসলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আমরা এখন দ্রব্যতার সংজ্ঞা এই চিত্রের সাহায্যে আমরা দ্রব্যতার সংজ্ঞাটা দিতে যাচ্ছি। আগে বা পুরাতন মেথডে এটার সাহায্যে সংজ্ঞায়িত করতে, এখন বর্তমানে এগুলোর পরিবর্তে এগুলোর সাহায্যে কি করা হয়, সংজ্ঞায়িত করা হয়। কিন্তু আমাদের মানে টিচারদের ফরম্যাট অনুযায়ী আমরা এই পদ্ধতিতে সংজ্ঞায়িতটা ভালো মনে করি। কথা বুঝছো কিনা, আমি কথাটাকে আবার রিপিট করতেছি যে আগে তোমার দ্রাব্যতাকে এই ফরম্যাটে সংজ্ঞায়িত করা হতো, কিন্তু বর্তমানে এটার পরিবর্তে এই এককের পরিবর্তে এই দুটো এককের মাধ্যমে কি করা, সংজ্ঞায়িত, বা অন্য এককের মাধ্যমে কি করা, সংজ্ঞায়িত। বা টিচাররা ফোকাস করে কোনটার মাধ্যমে, এই পুরাতন মেথডের মাধ্যমে। ওকে, তুমি যে কোনো একটার মাধ্যমে তুমি দাও, কোনো ব্যাপার না। তাহলে আমি এটার মাধ্যমে যদি দিই তাহলে আমার কি বলতে হবে, স্থির তাপমাত্রায় আমি যদি এটা লিখি কয় গ্রাম দ্রাবকে 100, এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু দ্রবণ না, দ্রাবক। 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম, মানে সর্বোচ্চ, কারণ সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য তোমার কি থাকে, দ্রবীভূত থাকে। সর্বোচ্চ যত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে বলতে কোনটা, যত গ্রাম, যে পরিমাণ, ওই অ্যামাউন্টটা, তাকে ওই তাপমাত্রায় ভেঙে যায় কে, দ্রাবক নাকি দ্রব্য। তাই দ্রাব্যতাটা কার হবে, ওই দ্রব্যের। তাকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যের তোমার কি বলে, দ্রাব্যতা বলে। ওই তাপমাত্রা ওই দ্রব্যের কি বলা হবে, দ্রাব্যতা। এখন দেখো এই সংজ্ঞায় তুমি এক্সামে লিখবা, বাট মার্ক পাবো না। কিভাবে, তুমি স্থির তাপমাত্রা উল্লেখ করবা না, তুমি কি করবা, এখানে সম্পৃক্ত দ্রবণটা লিখবা না। এগুলো যদি না লেখো টিচার তোমাকে এখানে পুরোটা কেটে দেবে। তুমি সব লিখবা, সম্পৃক্ত দ্রবণ লিখবা না, বাট পুরোটা কাটা। তুমি সব লিখবা, স্থির তাপমাত্রা লিখবা না, তোমার পুরোটা কি হবে, কেটে দেবে। এই কারণে দ্রাব্যতার সংজ্ঞায়ন যখন করবো তখন একটু খেয়াল করবা। দেখো আমরা যদি এই পদ্ধতিতে যদি এই ফেজে যদি সংজ্ঞায়িত, এটা সিমিলার, আমি এটার সাহায্যে সংজ্ঞায়িত করতে যাচ্ছি। দেখো এখন এটার সাহায্যে একটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বিকল্প সংজ্ঞা। তাহলে আমি এখানে কি 1 লিটার দ্রবণে কোন ধরনের দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমি বলতে পারি স্থির তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব্য, এখানে সর্বোচ্চ বলার দরকার নেই, কারণ সম্পৃক্ত দ্রবণ এখানে উল্লেখ করে দিলে আর বলার দরকার হয় না। যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রব্যের তোমার কি বলা হবে, দ্রাব্যতা বলে। ওই তাপমাত্রা ওই দ্রব্যের তোমার কি বলা হবে, দ্রাব্যতা। এর আমি যদি দ্বিতীয় চিত্রের সাহায্যে করতাম তাহলে ঠিক একই রকম হতো, জাস্ট এখানে লিখতাম কি যত গ্রাম। এটা উল্লেখ করতে হবে, তুমি এখানে লিখতে পারবে না যে পরিমাণ, এই পরিমাণের অ্যামাউন্টটা তোমার বলে দিতে হবে। এই অ্যামাউন্টটা, এই দ্রব্যের পরিমাণটাকে আমি মোলে বলতে এসেছি নাকি গ্রামে বলতে এসেছি, এটা তোমাকে বলে দিতে হবে। ওকে, তুমি একটু দেখো
আমরা এখান থেকে কিছু ইনফরমেশন লিখব। কি ইনফরমেশন দেখো, এটা একটু উঠায় নাও এই পর্যন্তটা, এটা আর এটা। এখন দেখো আমি এটা ডিলিট করতে চাচ্ছি। হ্যাঁ আজকে টপ 10 এর লিস্ট দেব। হ্যাঁ আজকে দিনটা হয় না, দিব। মানে আমি খুবই অলস টাইপের একজন মানুষ। হ্যাঁ একটু ছুটি বা রেস্ট পেলে সারাদিন কাটাই, হ্যাঁ কোনো কিছু করি না, কোনো কাজই করতে চাই না। তুমি এটি দেখো, তোমার মাথার ভিতর যদি থাকে, মাথার ভিতরটা পরে বলতেছি, এই দ্রাব্যতাটা এই এটার সাথে যেটা সংজ্ঞায়িত করছে 1 লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, মানে সেকেন্ড চিত্র কত 2, এটাও আমি বলে দিচ্ছি। চিত্র 2 না, রাইট, এটা হবে চিত্র 1। এটা হচ্ছে প্রথম চিত্র অনুযায়ী সংজ্ঞায়িত। তাই চিত্র 1 অনুসারে যে সংজ্ঞায়িত করা হয় ওই দ্রাব্যতাকে বলা হয় মোলার দ্রাব্যতা। ওই দ্রাব্যতাটাকে অন্য ক্ষেত্রে না, এটা 1 লিটারে যত মোল ডিজলভ থাকে ওটার ক্ষেত্রে এই দ্রাব্যতাকে বলা হয় কোনটা, মোলার দ্রাব্যতা। চিত্র 1 অনুসারে দ্রাব্যতাকে মোলার দ্রাব্যতা বলে। এখন তোমাকে দ্রাব্যতার পরিবর্তে যদি মোলার দ্রাব্যতার সংজ্ঞা আসে, তাহলে চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3 এর মধ্যে তাহলে সংজ্ঞায়িত করবে কার মাধ্যমে, চিত্র 1 এর মাধ্যমে। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। তুমি যদি 9 10 এ যদি পড়ে থাকো, আমরা ঘনমাত্রা যদি সংজ্ঞা দিই, আমি যদি ঘনমাত্রা যদি বলি 1 লিটার দ্রবণে, দেখবা যে 9 10 আমরা পড়ে আসছি, যত মোল ডিজলভ থাকে, যত মোল কি থাকে, দ্রবীভূত থাকে, সেটাকে আমরা কি বলি বলতো, ঘনমাত্রা বলি। 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটাকে আমরা কি বলি, ঘনমাত্রা। আবার এটার ক্ষেত্রে দেখো, একটু লক্ষ্য করো, 1 লিটার দ্রবণে, এখানে কিন্তু 1 লিটার দ্রবণে যত মোল ডিজলভ থাকে সেটা হতে পারে সম্পৃক্ত, হতে পারে অসম্পৃক্ত, হতে পারে অতিপৃক্ত। আগে একটু বোঝার ট্রাই করব। আমি যদি এটার ক্ষেত্রে, এই ঘনমাত্রার ক্ষেত্রে কি হতে পারে, এটা সম্পৃক্ত, এটা কি হতে পারে, কি তোমার অসম্পৃক্ত। অতিপৃক্ত কোনো স্পেশাল টাইপের কোনো দ্রবণ না। তাপমাত্রা বাড়ালে বা কমালে ওই দ্রবণটা আমরা দেখতে পাই। এখন এটা দেখো, আমরা যদি ঘনমাত্রার সংজ্ঞা দেখি, তখন 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত, সেটা কি আমরা কি বলি, ঘনমাত্রা। ঘনমাত্রার ক্ষেত্রে দ্রবণটা হতে পারে সম্পৃক্ত, এটা হতে পারে কি অসম্পৃক্ত। কিন্তু দ্রাব্যতার ক্ষেত্রে দেখো 1 লিটারে যত মোল ডিজলভ থাকে, তাহলে 1 লিটারে যত মোল ডিজলভ থাকে সেটাকে আমরা আবার কি বলতেছি, দ্রাব্যতা। একটু দেখো, ঘনমাত্রার কনসেপ্টে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব্য ডিজলভ থাকতে পারে সেটাও ঘনমাত্রা, বা 1 মোলার অসম্পৃক্ত দ্রবণে যত মোল ডিজলভ থাকে সেটাকেও বলা হয় কি বলতো, ঘনমাত্রা। কিন্তু দ্রাব্যতার ক্ষেত্রে 1 লিটার তোমার কি সম্পৃক্ত দ্রবণে যত মোল ডিজলভ থাকে সেটাকে আমরা কি বলি বলতো, দ্রাব্যতা। তাহলে আমি এই লাইনটা থেকে কি বলতে পারি, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল ডিজলভ থাকে সেটাকে দ্রাব্যতা, একই সাথে সেটাকে আমরা কি বলতে পারি বলতো, ঘনমাত্রা বলতে পারি। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমি বলতে পারি কি, দ্রাব্যতা। বাট অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলতে পারি, কারণ অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রার জন্য, অসম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতাকে সংজ্ঞায়িত করা কি তোমার জানা। আমি বলছি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা হয়, অসম্পৃক্ত দ্রবণেরও ঘনমাত্রা হয়। বাট সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা 1 লিটারে যত মোল থাকে সেটাকে আমরা কি বলতে পারি, দ্রাব্যতা। তাহলে আমি একটা দ্রবণে যদি সম্পৃক্ত হয়, ওটার যদি ঘনমাত্রা যদি দেওয়া থাকে, তাহলে আমি বলতে পারি ওটা আসলে কি আছে বলতো, দ্রাব্যতা। অর্থাৎ কখনো কোশ্চেনে তোমার কি দ্রাব্যতা কথাটা সরাসরি উল্লেখ থাকে না, লেখা থাকে ঘনমাত্রা, দ্রবণটার নাম লেখা থাকে কি, সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে 1 লিটারে যত মোল ডিজেল থাকে সেটা দ্রাব্যতা, আবার 1 লিটারে যত মোল ডিজেল থাকে সেটাও কি তোমার ঘনমাত্রা। কিন্তু বেসিক এটা কোনটা, যে অবশ্যই দ্রবণটা কি হতে হবে, সম্পৃক্ত। তখন ওই দ্রবণটা যদি সম্পৃক্ত হয় সেটাকে ঘনমাত্রা বলা যাবে, দ্রাব্যতা। বাট ওই দ্রবণটা যদি অসম্পৃক্ত হয় তাহলে ওটাকে আমরা শুধুমাত্র কি বলবো বলতো, ঘনমাত্রা বলবো। বাট এখানে এটাকে আমরা দ্রাব্যতা বলতে পারবো না। তাহলে আমি বলতে পারি সম্পৃক্ত দ্রবণের
সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে, এটা ঘনমাত্রা অবশ্যই মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রাকে বা যেটাই লেখো ঘনমাত্রাকেই লিখি আমরা, ঘনমাত্রাকে আমরা কি বলি? দ্রাব্যতা বলে। এটাকে আমরা কি বলতে এসেছি বলতো? দ্রাব্যতা বলে। তাহলে দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, অ্যাটেনশন, এই লাইনটা তোমার মনে রাখতে হবে মাথার ভিতরে। এখন দেখো আমরা যদি এটাকে দ্রাব্যতাকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা দ্রাব্যতাকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে দেখো, এটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করি, যেখানে এস দ্বারা ইন্ডিকেট করে সলিবিলিটি, যেটাখানে এস দ্বারা ইন্ডিকেট করে কি সলিবিলিটি, সলিবিলিটির বাংলাটা কি তোমার দ্রাব্যতা। এই দেখো এটার একক হিসেবে আমরা অনেকগুলো ব্যবহার করি, আমরা এখানে বলছি মোল পার লিটার, এখানে আমরা বলছি কি গ্রাম পার লিটার, এখানে আমরা বলছি কি গ্রাম বাই 100 গ্রাম, অথবা এখানে আমরা বলছি কি একক নিয়ে, এখানে আমরা কি বলছি একক নিয়ে, এই কথাগুলো বলছি। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি। অ্যাটেনশন, আমরা এখন দ্রাব্যতা নির্ণয়ের সূত্রটা এস্টাবলিশ করব, এগুলোর মিনিংস কি আমি আসবো, সূত্রটা এস্টাবলিশ করার পরে আমরা দেখো দ্রাব্যতা নির্ণয়ের সূত্র, আমরা কোন একটা পদার্থের দ্রাব্যতা নির্ণয় করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করি, এই সূত্রটা আমরা এখানে এস্টাবলিশ করব। তুমি একটু দেখো এখানে এখানে একটা দ্রব্য মনে করো আছে, এটা মনে করো স্বল্প দ্রবণীয়, এটা কি বলো? স্বল্প দ্রবণীয় দ্রব্য। আমি বলছি দ্রাব্যতাটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বল্প দ্রবণীয় এবং অধিক দ্রবণীয় ক্ষেত্রে এটা আলোচনাটা আমাদের কম, আমাদের এই বইগুলোতে অধিক দ্রবণীয় আলোচনা নাই। এটা আসলে দ্রাব্যতাটা হচ্ছে কার জন্য? যারা খুব কম মাত্রায় দ্রবণীয়। এটা মনে করো, আমি মনে করো এটা এখানে অ্যাড করছি, তাহলে এটা স্বল্প দ্রবণীয়, তার মানে কিছু ডিসলভ হবে, কিছু পানির সাথে মিশে যাবে, কিছু বিয়োজিত হবে, আর ম্যাক্সিমামটা অবিয়োজিত বা অদ্রবণীয় অবস্থায় কি থাকবে। তার মানে যেটা এটা কি মিশে যাচ্ছে, এটা উপরে লিখছি, আর এখানে আমি লিখছি কয়টা বলতো? 6টা। মিশে যাচ্ছে কয়টা লিখলাম? 2টা। তাহলে অবিয়োজিত অবস্থায় যেটা থাকবে সেটা পাত্রের তলায় এসে তোমার কি হবে? এই জমা হবে। তার মানে এটা হচ্ছে কি বিয়োজিত দ্রব্য, আমি এখানে লিখলাম এটা হচ্ছে কি তোমার বিয়োজিত দ্রব্য, এটা হচ্ছে কি তোমার বিয়োজিত দ্রব্য। এটার পরিমাণটা আমি ধরলাম m গ্রাম, এটার পরিমাণটা কতটুকু? m গ্রাম। এখানে যে পরিমাণ আছে তার মধ্যে তোমার কিছুটুকু বিয়োজিত হয়, ম্যাক্সিমামটা অবিয়োজিত অবস্থায় থাকে, যেটা বিয়োজিত হয় সেটার পরিমাণটা লিখলাম কি তোমার m গ্রাম। তাহলে এখানে এখানে একটা দ্রাবক আছে, আমি এই দ্রাবকের পরিমাণটা একটু দেখো, এটা হচ্ছে দ্রাবক, এখানে কি তোমার আমি w গ্রাম, আমি এটাকে দ্রাবক লিখলাম, এখানে w গ্রাম। তাহলে দেখো আমি দ্রাব্যতা নির্ণয়ের সূত্র আমি এটা এস্টাবলিশ করতে চাই, এটা কোনটা অনুযায়ী? চিত্র আমি 3 অনুসারে, আমাদের সূত্রটা চিত্র 3 অনুসারে।
এটা কোনটা অনুযায়ী? চিত্র 3 অনুসারে। তুমি একটু দেখো, আমরা ডাব্লিউ গ্রাম দ্রাবকে তোমার বিয়োজিত দৈর্ঘ্য আছে কয় গ্রাম? m গ্রাম। তাহলে আমি এখানে লিখতে পারি কি, এটা হচ্ছে দ্রাবক, এটা হতে পারে পানি, ধরে নিলাম এটা হতে পারে কি বলতো? পানি। তাহলে আমি লিখতে পারি এখানে চিত্র 3 অনুসারে, এটা চিত্র 3 অনুসারে আমরা ব্যাখ্যা দিতেছি। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ গ্রাম দ্রাবকে সর্বোচ্চ m গ্রাম দৈর্ঘ্য দ্রবীভূত আছে, এটা আমরা লিখতে পারি। তুমি দেখো, অতএব 1 গ্রাম, তার মানে 1 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ m/w গ্রাম দৈর্ঘ্য দ্রবীভূত আছে। আমরা চিত্র 3 অনুসারে দ্রাব্যতা কাকে বলবো? 100 গ্রামে যতটুকু বিয়োজিত হয়, অবিয়োজিত না। অবিয়োজিত অংশ নিয়ে দ্রাব্যতার পার্ট না, বিয়োজিত অংশ নিয়ে কি দ্রাব্যতার পার্ট। তোমার কতটুকুর জন্য আমরা ক্যালকুলেশন করব? 100 গ্রামে। তাহলে 1 গ্রামে তোমার বিয়োজিত থাকবে এত, অতএব 100 গ্রামে যতটুকু তোমার বিয়োজিত থাকবে দৈর্ঘ্য, সেটা কি আমরা কি বলবো বলতো? দ্রাব্যতা। তাহলে এটার ক্ষেত্রে 100 গ্রামের জন্য m এর সাথে 100 মাল্টিপ্লাই করব, এটাকে আমরা কি বলবো বলতো? দ্রাব্যতা। তাহলে এই 100 গ্রামের ডিজলভ পরিমাণটা কতটুকু বলতো? এতটুকু। 100 গ্রামের দ্রব্য বিয়োজিত থাকবে কতটুকু? এতটুকু। এতটুকুকে ক্যালকুলেশন করলে যেটা পাবো, সেই অ্যামাউন্টটা এখানে তোমার বিয়োজিত থাকবে, সেই অ্যামাউন্টটা এখানে মিশে থাকবে, সেই অ্যামাউন্টটা কি হবে বলতো? এখানে ভেঙে যাবে। তাহলে এই অ্যামাউন্টটাকে আমরা কি বলতে পারি বলতো? দ্রাব্যতা। এই অ্যামাউন্টটাকে আমরা কি বলি? দ্রাব্যতা। দ্রাব্যতা যেহেতু S, তাহলে S ইকুয়াল টু আমি লিখতে পারি কি 100 ইনটু m ডিভাইডেড বাই কি W, এটা আমি লিখতে পারি। দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, অ্যাটেনশন, তোমাদের অনেকে দেখলাম কমেন্টস অনুসারে দৈর্ঘ্য দ্রাবক নিয়ে তোমার একটু ঝামেলা। হ্যাঁ, তোমার দুর্দানা না কি জানি নামটা মেয়েটার, আচ্ছা এটা উঠাই নাও, তখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। 100 গ্রাম আমি নিলাম কেন? এটার কোশ্চেনটা হচ্ছে, আমরা চিত্র 3 অনুসারে দ্রাবককে সংজ্ঞায়িত করছি কত গ্রামের জন্য? 100 গ্রামের জন্য। 100 গ্রাম দ্রবণের জন্য না, 100 গ্রাম কি দ্রাবকের জন্য। আমি দ্রাব্যতাকে সংজ্ঞায়িত অনেক ভাবে করতে পারি। দেখবা যে চিত্র 1 অনুসারে, চিত্র 2 অনুসারে, চিত্র 3। চিত্র 1 অনুসারে সংজ্ঞায়িত করি কিভাবে? 1 লিটার দ্রবণে যত গ্রাম ডিজলভ থাকে, যত মোল ডিজলভ থাকে। চিত্র 2 অনুসারে সংজ্ঞায়িত করি কিভাবে? 1 লিটার দ্রবণে যত গ্রাম ডিজলভ থাকে। চিত্র 3 অনুসারে সংজ্ঞায়িত করি কিভাবে? 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম ডিজলভ থাকে। এই কারণে 100 গ্রাম দ্রাবক কথাটা নিয়ে আসছে, কারণ ওখানে সংজ্ঞায়িত, আমাদের কেমিস্ট্রি একটা ইউপিক সংস্থা আছে, ওখানে ওদের মাপকাঠি অনুসারে আমরা কোন একটা ডেফিনেশন এটা আমরা দিয়ে থাকি। ওদের মাপকাঠি অনুসারে এটাকে সংজ্ঞায়িত করছে কিভাবে? চিত্র 3 অনুসারে 100 গ্রাম দ্রবণ না, দ্রাবকে যত গ্রাম দ্রবণ ডিজলভ থাকে। অর্থাৎ দ্রাব্যতাকে দ্রবণের মাধ্যমে সংজ্ঞায়িত করা যায়, দ্রাব্যতাকে দ্রাবকের মাধ্যমেও সংজ্ঞায়িত করা যায়। কোনটা দ্রবণ, কোনটা দ্রব্য আর কোনটা দ্রাবক, এটা যদি বুঝতে না পারো আমরা আসবো, ওয়েট করো, একটু পরে আসবে, এটা উঠাই না। অ্যাটেনশন, তানভীর
তুমি কোশ্চেন তো করছো অনেক ফাটাফাটি কোশ্চেন, এন্ড ব্যাপারটা হইছে তুমি তো আগের লেকচারের সময় ছিল না। আগের লেকচারে তোমার থাকতে হবে, 29 লেকচারে তোমাকে থাকতে হবে। আমি বলছি যে দ্রব্য বা লবণটা দু ধরনের, একটা হচ্ছে দ্রবণীয় আর একটা কি তোমার অদ্রবণীয় বা স্বল্প দ্রবণীয়। যারা দ্রবণীয় হবে যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা 100% কি হয় বলতো ডিজলভ হয়। আর যারা তোমার কি আছে বলতো তোমার স্বল্প দ্রবণীয়, তারা কি 100% কি হয় না বলতো ডিজলভ হয় না, তারা কিছু পরিমাণ ডিজলভ থাকে, ম্যাক্সিমামটাই কি থাকে অবিজিত থাকবে। তানভীর তুমি অবশ্যই আগে 29 নাম্বার লেকচারটা দেখবা, কারা 100% ডিজলভ হয় কারা ডিজলভ হয় না। এখন দেখো আমি যদি মনে করো এটাকে আমি একটু উপরে লিখলাম আমার একটু সুবিধার জন্য, S = 100 * m ডিভাইডেড বাই w। এখন দেখো আমি দ্রবণ জিনিসটা তৈরি করি কি দিয়ে, দ্রব্য আর দ্রাবক দিয়ে। এই যে দুধ দানার মতো যদি আমি বলি ওই মেয়েটার নাম, হ্যাঁ খুব কঠিন একটা নাম, এখানে দ্রব্য হিসেবে মনে করো নাম হচ্ছে চিনি, আর দ্রাবক হিসেবে কি তোমার পানি। পানি আর চিনি মিশলে তোমার কি তৈরি হবে, চিনির দ্রবণ তৈরি হবে। চিনির দ্রবণ কি হবে তৈরি হবে, যদি একবারে যদি তুমি না চিনো কোনটা দ্রব্য এবং কোনটা দ্রাবক। এখন দেখো যেখানে এটা শিখে আমরা ম্যাথ করব, যেখানে m হচ্ছে চিত্রে m কোনটা, দ্রব্যের ভর। কোন দ্রব্য, এখানে দেখো চিত্রটা কিন্তু এরকম ছিল, আগে একটু বোঝার ট্রাই করো। কোনটা পানিতে যেটা অ্যাড করছে এটা কি অবিয়োজিত নাকি বিয়োজিত দ্রব্য, বিয়োজিত দ্রব্য। এমটা আসলে কোন দ্রব্য, বিয়োজিত দ্রব্য। তার মানে এখানে এম দ্বারা ইন্ডিকেট করবে কি এটা কি অবিয়োজিত দ্রব্যের পরিমাণ নাকি বিয়োজিত, বিয়োজিত। এটা হবে বিয়োজিত দ্রব্যের পরিমাণ, যতটুকু বিয়োজিত হয়। এটা অনেক ম্যাথ করব, সমস্যা নেই, একটু ওয়েট করো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ডাব্লিউ দ্বারা আসলে ইন্ডিকেট করে কি বলতো, দ্রাবকের ভর ইন্ডিকেট করে। এখানে কি বিয়োজিত দ্রব্যের ভর লিখে দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো ডাব্লিউ দ্বারা ইন্ডিকেট করে কি তোমার দ্রাবকের ভর। এখন দেখো কোশ্চেনে তোমার এই দ্রাবক কথাটা উল্লেখ না করতে পারে, এখানে অবশ্যই দ্রবণটা কোন ধরনের দ্রবণ হবে, সম্পৃক্ত দ্রবণ। এটা কোন ধরনের দ্রবণের জন্য হবে, সম্পৃক্ত। অনেক সময় কি থাকে কোশ্চেনে দ্রবণে তোমার কি তোমার ভর উল্লেখ থাকে, দ্রাবকের ভরটা উল্লেখ থাকে না, দেওয়া থাকে না। দেখো আমার এই সূত্রে দ্রব্যের ভর আছে, একটু বোঝার ট্রাই করো। দ্রব্যের ভর আছে আর কার ভর আছে বলতো, দ্রাবকের ভর আছে। দ্রবণের ভর কিন্তু এই সূত্রে নাই। কোশ্চেনে কি করে দ্রব্যের ভর দেওয়া থাকে আর দেওয়া থাকে দ্রবণের ভর। তাহলে ওই দ্রবণের ভর যদি দেওয়া থাকে, দেখো সম্পৃক্ত দ্রবণের ভর ইকুয়াল টু দ্রব্যের ভর প্লাস দ্রাবকের ভর। আমি যদি দ্রবণের ভর জানি, দ্রব্যের ভর জানি, তাহলে দ্রাবকের ভরটা আমি কি বের করতে পারবো, পারবো। দেখো এটা থেকে এটা যদি এদিকে চলে আসে তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমি কি বলতে পারি, দ্রাবক ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, এখানে দ্রবণ মাইনাস কি বলতো দ্রব্য লিখতে পারি। এই লাইন অনুযায়ী আমার কোশ্চেনে যদি দ্রবণের ভর যদি দেওয়া থাকে, সম্পৃক্ত দ্রবণের ভর দেওয়া থাকে, আমার যদি দ্রব্যের ভর দেওয়া থাকে, দ্রবণ থেকে দ্রব্যের ভরটা যদি মাইনাস করি তাহলে আমি কি পাই, দ্রাবকের ভর। দ্রাবক মানে কাকে ইন্ডিকেট করে, ডাব্লিউ। কাকে ইন্ডিকেট করে, ডাব্লিউ। আমার দ্রবণের ভর দেওয়া থাকলে আমি দ্রবণের ভরটা এখানে অ্যাপ্লাই করা যাবে না, এই সূত্রের সাহায্যে তোমার কি দ্রবণ থেকে দ্রব্যটা মাইনাস করে দ্রাবকের ভরটা তোমার কি করতে হবে, এখানে তোমার ক্যালকুলেশন করে নিতে হবে। আমরা এই টাইপের ম্যাথ দেখব। দেখো এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা কমেন্টসে জানাও। হ্যাঁ তাসমিয়া ইসলাম, অলরাইট। আমরা যে দ্রাবকটা নেই সেটা দ্রাবকটা সবসময় তরলই হয়।
কথা বুঝছো? তুমি কঠিনটাকে তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইড, এই লবণটাকে তুমি যদি ডিসলভ করতে চাও, তোমার তরল ছাড়া অন্য কোনো জায়গায় করা হয় না। আমরা সাধারণত কঠিনের দ্রাব্যতাটা আলোচনা করি তরল দ্রাবকে, কঠিনের দ্রাব্যতাটা আলোচনা করি কোনটা? তরল দ্রাবকে। আমরা আসবো, এটা একটু পরে আসবো। হ্যাঁ, তুমি যেটা বলছো যে দ্রাবকটা অলওয়েজ কি হয়, তরলের জন্যই আমরা নিই, আমরা আসবো, আগে আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি না, তাহলে অনেকেই বুঝতে পারবে। দেখো, এটা যদি একটা ম্যাথ করি, আমরা ম্যাথ অনেকগুলো আসবে, জাস্ট এটার আলোকে যদি ম্যাথ করি, তাহলে আমি দেখি ম্যাথ হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 গ্রাম 1000 গ্রাম পানিতে 10 গ্রাম বেরিয়াম সালফেট 10 গ্রাম বেরিয়াম সালফেট যোগ করে দেখা গেল যে 2 গ্রাম পাত্রে অবশিষ্ট আছে, পাত্রে অবশিষ্ট রয়েছে। ওই তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতা নির্ণয় করো। একদম সহজ ম্যাথ। হ্যাঁ, দ্রাব্যতা নির্ণয় করো। আমরা সব ক্যাটাগরি ম্যাথ করব, জাস্ট প্রথমে সহজ একটা ম্যাথ দিলাম, নির্ণয় করো। দেখো, তাপমাত্রা তোমাকে ফিক্সড করে দিচ্ছে, তাহলে তুমি এটা দেখো, আগে বোঝার ট্রাই করো। আমি যদি এটা চিত্রটা আঁকি, এখানে কত গ্রাম পানি আছে? তোমার 1000 গ্রাম। এখানে পানি তোমার কি হিসেবে কাজ করে? দ্রাবক। তাই পানিটা যদি তোমার দ্রাবক হিসেবে কাজ করে, এটা কার মান? ডাব্লু মান। এই মানটা কার? ডাব্লু। এটা হচ্ছে ডাব্লু মান দেওয়া আছে। তুমি দেখো, এখানে দৈর্ঘ্য হিসেবে কাজ করে কি? বেরিয়াম সালফেট। কয় গ্রাম অ্যাড করছে? বেরিয়াম সালফেট 10 গ্রাম। তাহলে বেরিয়াম সালফেটটা কি হিসেবে কাজ করে? দৈর্ঘ্য হিসেবে কাজ করে। কোশ্চেন অনুসারে 2 গ্রাম পাত্রে অবশিষ্ট থাকে, তার মানে এই 2 গ্রাম পাত্রে অবশিষ্ট। তার মানে 2 গ্রাম অবশিষ্ট যদি থাকে, 10 গ্রাম যদি অ্যাড করে, 2 গ্রাম যদি অবশিষ্ট থাকে, তাহলে কয় গ্রাম পানির সাথে মিশে যায়? আমার অ্যাড করছি কত? 10। পাত্রে বলছে অবশিষ্ট আছে, মানে অবিজিত অবস্থায় আছে। কয় গ্রাম? 2 গ্রাম। তাহলে এই পানিতে মিশে গেছে কয় গ্রাম? অবশ্যই তোমার কয় গ্রাম? 8 গ্রাম। তাহলে তোমার 8 গ্রাম দৈর্ঘ্য এখানে বিয়োজিত আছে। তাহলে যেটা বিয়োজিত অবস্থায় থাকে, সেই অ্যামাউন্টটাকে আমরা কার মান বলি বলতো? এম এর মান। আমরা কার মান বলি? এম এর মান। কথাটা যদি আমি আবার রিপিট করি, এটা তোমার কি 100 গ্রাম কি আছে বলতো? H2, এটা ডাব্লুর মান। আমি অ্যাড করছি 10 গ্রাম। কোশ্চেন অনুসারে বলছে কি 2 গ্রাম তোমার কি আছে? অবিয়োজিত আছে। 2 গ্রাম যদি অবিয়োজিত থাকে, তাহলে 8 গ্রাম কি আছে? বিয়োজিত। আমার এখানে কোন দৈর্ঘ্যটা আমি নেব? বিয়োজিত অ্যামাউন্ট নাকি অবিয়োজিত অ্যামাউন্ট? অবশ্যই তোমাকে বিয়োজিত অ্যামাউন্টটা নিতে হবে। তাহলে এখানে বিয়োজিত অ্যামাউন্ট কত? 8 গ্রাম। এম এর ভ্যালু কত? 8। এখানে ডাব্লুর ভ্যালু কত? 1000। তাহলে আমার দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। দ্রাব্যতা মানে কি? S ইকুয়াল টু কি বলতো? কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি এটার অ্যানসারটা আমরা যদি লিখতে চাই, এটা উত্তরে, এটা তোমার বোঝার জন্য আমি এখানে লিখলাম, আর কিছু না। এটা দেখো, আমরা জানি S ইকুয়াল টু 100 ইনটু m ডিভাইডেড বাই কি? ডাব্লু। যেখানে এখানে m এর মান কত? এটা মানে কি? বিয়োজিত দৈর্ঘ্য। একটা ম্যাথ তো একটু বড় করে একটু করাই দিচ্ছি, তাই জিনিসটা মনে থাকবে। কতটুকু বিয়োজিত হয়? 10 - 2 ইকুয়াল টু কয় গ্রাম? 8 গ্রাম। আর এখানে কি? দ্রাবকের ভর। তাহলে এখানে কি? বিয়োজিত দ্রব্যের ভর। এটা হচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে দ্রাবকের ভর। W ইকুয়াল টু 1000 গ্রাম। তাহলে দ্রাব্যতা, কার দ্রাব্যতা? বেরিয়াম সালফেটের। S ইকুয়াল টু কোশ্চেন মার্ক।
তাহলে আমরা এখানে ভ্যালুটা বসিয়ে ফেলি, একজনে ক্যালকুলেশন করো তো, তোমরা সবাই করো। এটা m এর ভ্যালু কত, এই দ্রাবকের ভর কত, এই তোমার 1000। তাহলে আমি বলতে পারি কি এখান থেকে তিনটা চলে যেতে যায় দুইটা, এই দুইটা কাটা, তার মানে কত 0.8। যেহেতু এটা কি বলতো 3 নং চিত্র অনুযায়ী কি বলতো, এটা কি আমি কি 3 নং চিত্র অনুযায়ী এটা কি আমরা দ্রাব্যতার এই ইকুয়েশনটা পেয়েছি। এই কারণে এটার একক লেখার কোনো প্রয়োজন নেই। অথবা তুমি যদি একক লেখো তাহলে এত গ্রাম নিচে লিখতে হবে কত 100 গ্রাম, বা একক লিখবে না, তা না লিখতে হবে গ্রাম বাই কি তোমার 100 গ্রাম। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা। ওকে, এই ক্যাটাগরি অনেক ম্যাথ আছে, আমরা দ্রাব্যতার সব ম্যাথকে একটা জায়গায় আমি ক্যালকুলেশন করব, সব ফর্মুলাগুলো একটু পড়াই নিই, তারপর হ্যাঁ আমরা আসবো আগে দ্রাব্যতা। এই কারণে আমরা একটা ম্যাথের পর আমরা বাদ দিয়ে গেলাম। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন হয় দ্রাব্যতা থেকে। এখন দেখো এখানে 2 মার্কের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা আসে, ধরে নাও একটা কোশ্চেনটা এইভাবে আসে, কোশ্চেনটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 1.2 into 10 inverse 4 এত মোল লিটার বলতে কি বুঝো, বলতে তাহলে প্রথমে তোমার কি করতে হবে, দ্রাব্যতার সংজ্ঞা দিতে হবে। এটা প্রায় সময় আসে 2 মার্কের কোশ্চেনে। হ্যাঁ, এখন দেখো দ্রাব্যতা, দেখো এটার ইউনিট হচ্ছে কি মোল পার লিটার। তাহলে এটা দ্রাব্যতার সংজ্ঞা দেব কি চিত্র 1 অনুসারে। তাহলে প্রথমে তোমার কি করতে হবে, দ্রাব্যতার কি করতে হবে, সংজ্ঞা দিতে হবে। এটা লেখার অ্যানসারটা কিভাবে লিখবা, চিত্র 1 অনুসারে অবশ্যই পারো, আমি হিন্টস আকারে লিখে দিচ্ছি। কিন্তু চিত্র 1 অনুসারে তোমাকে প্রথমে দ্রাব্যতার সংজ্ঞা দিতে হবে। এখন তুমি কি চিত্র 1 অনুসারে দিবা নাকি 2 অনুসারে দিবা, সেটা এই ইউনিটের উপর ডিপেন্ড করে। যদি ইউনিট যদি না থাকতো, তাহলে তোমার একক যদি না থাকতো, তাহলে তুমি কি করতে বলো তো, চিত্র 3 অনুসারে ব্যাখ্যা দিবা। এটা যদি তোমার গ্রাম পার লিটার থাকতো, তাহলে চিত্র 2 অনুসারে ব্যাখ্যা দিবা দ্রাব্যতার সংজ্ঞা। ক্লিয়ার? প্রথমে চিত্র 1 অনুসারে দ্রাব্যতার সংজ্ঞা, তারপর তুমি প্যারা করে লিখবা নির্দিষ্ট তাপমাত্রায়, যদি এখানে তাপমাত্রা 25 থাকে তাহলে এখানে 25, এখানে যদি 30 থাকে এখানে 30, এখানে যদি নির্দিষ্ট তাপমাত্রা থাকে তাহলে এখানে কি লিখবা, নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে এখানে কি নির্দিষ্ট তাপমাত্রায়, এরপর প্যারা হবে, প্যারা হওয়ার পর এই লাইনটা লিখবা, নির্দিষ্ট তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা
1.2 into 10 inverse 4 মোল পার লিটার বলতে বুঝায় এটা দেখো, তাহলে কি বলবো, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে 1 লিটার কি সম্পৃক্ত, কার সম্পৃক্ত দ্রবণ? সিলভার ক্লোরাইড। সম্পৃক্ত দ্রবণে এত মোল সিলভার ক্লোরাইড কি থাকবে বলতো? ডিজলভ থাকবে। বুঝায় নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে সিলভার ক্লোরাইডের 1.2 into 10 inverse 4 mol দ্রবীভূত রয়েছে। এটাই হচ্ছে এটা দ্রবীভূত। আশা করি কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তারপর যদি না বুঝো তাহলে কমেন্টসে জানাও যে বুঝতে পারোনি। ওকে, তুমি দেখো কোশ্চেনটা অন্য কিভাবে আসতে পারে। একই কোশ্চেন, এটাকে আমি ধরলাম কোশ্চেনে। এখন দেখো কোশ্চেন 2টা কিভাবে আসতে পারে, একই কোশ্চেনটা কিভাবে ঘুরে আসতে পারে। দেখো এটা হচ্ছে কোশ্চেন 2। কোশ্চেন 2 আমি একটাই কম্পাউন্ডের জন্য লিখলাম যা তুমি বুঝতে পারো। নির্দিষ্ট তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রব্যতা 1.2 into 10 inverse 4 এটা বলতে কি, এটা দিল। অথবা তোমাকে দিল এটা, বা তোমাকে দিল যে 1.2 into 10 inverse 4 এত গ্রাম বাই 100 গ্রাম, এভাবে দিতে পারে। বলতে কি তাহলে তোমার কি কি, এটাও যদি উল্লেখ করে আর এটা একই কথা, একটা একক নাই আর একটা একক উল্লেখ করে দিচ্ছে, দুটোই একই। তাহলে তোমাকে আসলে দ্রব্যতার সংখ্যাটা দিতে হবে কি অনুসারে? চিত্র 3 অনুসারে। তখন তুমি চিত্র 3 অনুসারে দ্রব্যতার সংখ্যা দেবে। তারপর তুমি লিখবা নির্দিষ্ট তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রব্যতা এত, এটা যদি থাকে তাহলে এটা লিখবা, আর এটা যদি থাকে তাহলে এটা লিখবা। তার মানে এটা বা, আমি যদি দুটোই উল্লেখ করে দিই, এটা বা 1.2 into 10 inverse 4 যেটা থাকবে সেটাই উল্লেখ করবা, 100 গ্রাম বলতে তোমার কি বুঝায়? নির্দিষ্ট তাপমাত্রায় তখন 1 লিটার বলা যাবে না, তখন বলতে হবে 100 গ্রাম দ্রাবকে তোমার কি বলতে হবে 1.2 into 10 inverse 4 এত গ্রাম সিলভার ক্লোরাইড, এত গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। দ্রবীভূত হয়ে সম্পৃক্ত, বা এখানে একটু সর্বোচ্চ কথাটা লিখে দাও, সর্বোচ্চ এত গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তোমার কি করে তৈরি করে। এই দুই প্যাটার্নে তোমার কোশ্চেন আসতে পারে, কিন্তু কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আসে। কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো।
বুঝতে পারছো সবাই? কারো ডাউট থাকলে বলতে পারো কিন্তু, তাহলে আমি কিন্তু টপিক আগাই যাব। ওকে, একটু দেখো অ্যাডিকশন, এরপর হচ্ছে দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, অর্থাৎ দ্রাব্যতাটা যে যে প্যারামিটারের উপর কি করে তোমার ডিপেন্ড করে। দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের কি প্রভাব। এক হচ্ছে তোমার তাপমাত্রা, আমরা একটা একটা করে আলোচনা করতেছি। হ্যাঁ, তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। এই তাপমাত্রা দিয়ে পরীক্ষায় সব সময় কোশ্চেন আসে। এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। হ্যাঁ, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে কিনা, তাপমাত্রা কমালে দ্রাব্যতা বাড়বে কিনা বা কমবে কিনা সেটা নিয়ে কথা। তুমি একটু দেখো, আমরা এখানে দুই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কথা বলবো। এক হচ্ছে এখানে দ্রাবক হিসেবে মনে করো পানি অ্যাড করা আছে, আর এখানে আমরা অ্যাড করলাম কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে আমরা অ্যাড করলাম কি অ্যামোনিয়াম। এটার ইনিশিয়াল তাপমাত্রা ছিল T1 = 25 ডিগ্রি সেলসিয়াস, মানে পানিতে অ্যাড করার আগে এটা তাপমাত্রা ছিল কত? এই অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করার আগে পানিতে তাপমাত্রা ছিল কত? 25। অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করার পর দেখা গেল এখানকার তাপমাত্রা দেখা গেছে, মেজারমেন্ট করে দেখা গেছে 22 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কিছুটা কমে গেছে। এখন দেখো এখানে আরেকটা হচ্ছে, মনে করো পানি আছে আর এখানে তোমার তাপমাত্রা মেজারমেন্ট ইনিশিয়াল অবস্থায় তাপমাত্রা 25, বাট এখানে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, এখানে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম তখন দেখা গেল তাপমাত্রা হয়ে গেছে কত? 35 ডিগ্রি। তাহলে এই দুটো ডেটা থেকে বা তথ্য থেকে আমরা কি পাই? প্রথম অবস্থায় তাপমাত্রা যা ছিল এটা অ্যাড করার পরে তোমার কি তাপমাত্রা কি হচ্ছে বলতো? কমে যাচ্ছে। তার মানে এই সিস্টেমটা, আর এখানে কি হচ্ছে, যে তাপমাত্রা হচ্ছে এই পদার্থটা এখানে যোগ করার ফলে এখানে কি হচ্ছে বলতো? তাপমাত্রা তোমার বেড়ে যাচ্ছে। তার মানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এখানে তাপ উৎপন্ন হচ্ছে, আর এখানে এই সিস্টেমটা কি করতেছে? এখানে তাপটাকে তোমার কি করতেছে? অ্যাবজর্ব করে ফেলতেছে। তাপ শোষণ করার কারণে এখানে তাপমাত্রা তোমার কি হচ্ছে? কমে যাচ্ছে। আর এখানে কি এই সিস্টেমটা এখানে অ্যাড করার ফলে এখানে তাপ তৈরি করছে, আর তাপ তৈরি করার কারণে তাপমাত্রা 25 থেকে কি হচ্ছে? 35। যেটা তাপ তৈরি করে যে সিস্টেমটা সেটাকে আমরা বলি তাপ উৎপাদী, আর যেটা তাপটাকে অ্যাবজর্ব করে এটা এখানে অ্যাড করার ফলে এই সিস্টেমটা, এই টোটাল ব্যবস্থাটা কি করছে? তাপটাকে অ্যাবজর্ব করছে, তাকে আমরা বলি তাপহারী। তাহলে তাপমাত্রা কমে যাওয়ার কারণে এই প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া হবে? তাপহারী প্রক্রিয়া। তুমি জানো তাপ উৎপাদী আর তাপহারী কি? তুমি এটা জানো। এখানে এখানে তাপটা বা শক্তিটা অ্যাবজর্ব করার কারণে তাপমাত্রা কমে যাচ্ছে, আর এখানে তোমার কি হচ্ছে? তাপ তৈরি হচ্ছে 25 থেকে 35। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই প্রক্রিয়াটা তোমার কি হচ্ছে? তাপ উৎপাদন প্রক্রিয়া। তাপ উৎপাদী কি তোমার প্রক্রিয়া। এখন তুমি দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড যখন পানিতে আসবে, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড যখন পানিতে আসবে তাহলে এটা অ্যামোনিয়াম আয়ন হবে, আর এটা কোনটা হবে বলতো? ক্লোরাইড আয়ন। এরকম আয়নিত অবস্থায় থাকবে। তাহলে আমার এটা তাপমাত্রার প্রভাব মানে কি? আমি তাপমাত্রা বাড়াবো এবং তাপমাত্রা কি বলতো? কমাবো। তাহলে এটা কি তোমার, এটা কি তাপমাত্রা আমি যদি বাড়াই, মনে করো এটা আমি রুট সিম্বল দিলাম, আমি যদি মনে করো তাপমাত্রা এটা হচ্ছে সম্মুখমুখী, অ্যামোনিয়াম ক্লোরাইড তো পানিতে, এই কারণে AQ দিয়ে দিলাম। এটা দ্বারা কি বুঝে? একুয়াস। অ্যামোনিয়াম ক্লোরাইডকে যখন পানিতে অ্যাড করা হবে তখন এটার কি সম্মুখমুখী একটা ঘটনা ঘটে আর বিপরীতমুখী একটা ঘটনা ঘটে। আর এটার ক্ষেত্রেও তুমি দেখো, এটা তাপ উৎপত্তি, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যখন পানিতে অ্যাড করা হবে তার সিম্বলিক টার্ম কি? একুয়াস। তাহলে এটা কি হবে? সোডিয়াম আয়ন, আর এটা কি হবে? ওএইচ মাইনাস। এটা সম্মুখমুখী আর এটা কি বলতো? পশ্চাৎমুখী।
তুমি একটু দেখো, আমরা যদি লা শাতিলের নীতি যদি পড়ে থাকি তাহলে তোমার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে তাপ উৎপাদী, তার মানে একটা প্রক্রিয়া, তুমি 9 10 এ তোমার টিচার অবশ্যই তোমাকে পড়াবে, একটা সিস্টেমের সামনের প্রক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয় তাহলে পিছনের প্রক্রিয়াটা কি তাপ হয়। একটা সিস্টেমের সামনের প্রক্রিয়াটা যদি তাপ হারি হয় তাহলে পশ্চাৎমুখী প্রক্রিয়াটা অবশ্যই হবে তাপ উৎপাদী। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া তাপ উৎপাদী হলে বিপরীতমুখী বিক্রিয়াটা তাপ হারি, আর সামনের দিকে বিক্রিয়াটা তাপ হারি হলে পিছনের দিকের বিক্রিয়াটা কি হবে তাপ উৎপাদী। যেহেতু এটা তাপ উৎপাদী সিস্টেম তাহলে সামনের দিকের বিক্রিয়াটা কি তাপ উৎপাদী। অর্থাৎ এটা এই আয়নিত হওয়ার পর এখানে অনেক বেশি তাপ উৎপন্ন হয়। তুমি একটু দেখো, তার মানে সামনের অংশে কি হচ্ছে, তোমার এখানে তাপ উৎপন্ন হচ্ছে, এখানে হিট তৈরি হচ্ছে, তাপ, এখানে কি তৈরি হচ্ছে তাপ। মনে করো এই রুমের মধ্যে আমি আছি, এই রুমে অনেক গরম, আসলেই গরম, হ্যাঁ, ফ্যান অনেক দূরে, বাতাস এখানে পড়ে না, ফ্যান আবার চালালে তোমার দেখা যায় যে এটা শব্দের কারণে পড়ানো যাচ্ছে না। তাহলে আমার মুভমেন্টটা কোন দিকে হবে, তাপমাত্রা যদি আরো বেড়ে যায় তাহলে আমার মুভমেন্ট কি এই রুমে থাকবে, আমি ওই রুমে মুভমেন্ট করব। যদি আমার আরেকটা রুমে যদি এসি থাকে, যদিও এসি নাই, ধরে নিলাম যদি এসি থাকে, তাহলে আমার মুভমেন্টটা কোন দিকে হবে, যেদিকে গেলে কি হবে তাপমাত্রা কম থাকবে। এখানে এখানে গরম আছে, আমি যদি আরো তাপমাত্রা বাড়ায় দিই তাহলে আমি ওই রুমটাই বেছে নেব যেদিকে গেলে কি হবে বলতো তাপমাত্রা কম থাকবে। এখন দেখো এই রুমে যদি মনে করো অনেক শীত পড়ে, এখন এখানে আরো বেশি তোমার মনে করো কি টেম্পারেচার আরো বেশি কমাই দেওয়া হলো, অনেক বেশি তোমার যদি ঠান্ডা পড়ে তখন তুমি কি করবে, তোমার মুভমেন্টটা ওই দিকে হবে যে রুমে তোমার কি হয় একটু টেম্পারেচারটা একটু বেশি থাকে। অর্থাৎ যদি টেম্পারেচার কম থাকে তোমার মুভমেন্ট হচ্ছে যেদিকে টেম্পারেচার বেশি আছে সেদিকে মুভমেন্ট, আর টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে তোমার মুভমেন্টটা হয় কোন দিকে, যেদিকে টেম্পারেচার কি আছে কম আছে। মানে তাপটাকে তোমার কি করার জন্য, নিউট্রালাইজ করার জন্য, ব্যালেন্স করার জন্য তোমার এই মুভমেন্টটা হয়। তুমি এটা দেখো ঠিক একই ভাবে এটা সামনের দিকে তাপ তৈরি হয়, তাহলে এদিকে যদি তাপ তৈরি হয় তার তাপের অঞ্চলটা যদি এখানে বেশি থাকে, এটা যদি সম্মুখ দিকে হয়, এর যদি তাপের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে এখানে তাপটা কি থাকবে বলতো কম থাকবে। আমি এই বিক্রিয়ায় তাপমাত্রা আমি বাড়াবো, তাই তাপমাত্রা বাড়ালে কিন্তু দেখো একটু বোঝার ট্রাই করবো, এটা এক্সামে আসে। এখানে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে মুভমেন্টটা কোন দিকে হবে, যেদিকে আসছে তাপমাত্রা কম। তুমি দেখো সামনে গেলে তাপমাত্রা বেশি হয়, এটা যেহেতু তাপ উৎপত্তি প্রক্রিয়া এই সিস্টেমটার ক্ষেত্রে বলতে এসে, সামনে গেলে তাপমাত্রা কি থাকে বলতো বেশি থাকে। আমি এখানে কি করতে চাই, তাপমাত্রা বাড়াতে যাচ্ছি, তাহলে ওই বিক্রিয়াটা বা ওই সিস্টেমটা ওই দিকে ডাইভার্ট হবে যেদিকে গেলে তাপমাত্রাটা কম হবে। তাহলে সামনে গেলে কি হয় তাপমাত্রা বেশি হয়, আর পিছনে গেলে কি হয় বলতো তাপমাত্রা কি হয় বলতো কম হয়। তখন এই বিক্রিয়াটা কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে। আমরা লাস্ট হাতে নিতে আমি জানি পশ্চাৎ দিকে যাওয়া মানে কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, আমরা দ্রাব্যতা কোনটাকে বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে যাবে। এটা কি সামনের দিকে যদি যায় সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের কি হবে বলতো বিয়োজন মাত্রা বেড়ে যাবে, তার দ্রাব্যতা কি হবে বেড়ে যাবে। বিক্রিয়াটা পিছনের দিকে যাওয়া মানে কি, বোঝার ট্রাই করবা, পিছনের দিকে যাওয়া মানে কি Na+ আর OH- একত্রে তৈরি হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। সামনে যাওয়া মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙা, সেটাকে আমরা দ্রাব্যতা বলি, ভাঙা বিয়োজিত হওয়া মিশে যাওয়া সেটাকে দেওয়া। আর বিপরীত দিকে যাওয়া মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হওয়া। যদি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তৈরি হয়, অবিয়োজিত সোডিয়াম হাইড্রোক্সাইড যত বেশি তৈরি হবে তার মানে হচ্ছে এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের ভাঙার মাত্রা তত কি হবে কমে যাবে। তুমি তোমাকে যত বেশি ভালো বলা হবে তার মানে হচ্ছে তোমার ভিতরে খারাপ তোমার কি ক্যারেক্টারিস্টিকটা কি আছে কম আছে। একটা মানুষকে যত বেশি খারাপ বলা হবে তার মানে বোঝা যাবে এর ভিতরে কি ভালোর বৈশিষ্ট্যটা কি আছে বলতো কম আছে। এটার জন্য আলাদা তোমার কি বর্ণনা দেওয়ার দরকার নাই, এটা বলা হয় যে এই লোকটা, ধরে নিলাম আমি অনেক খারাপ একজন ব্যক্তি, আসলে ব্যক্তিগতভাবে খারাপ একজন ব্যক্তি, তাহলে আমাকে বলার দরকার নেই যে আমি ভালো কত পার্সেন্ট আছি, তাহলে আমি বোঝা যাবে যে আমি খারাপ, এটা দ্বারা বোঝা হচ্ছে যে আমার ভালো ক্যারেক্টারিস্টিক্সটা কি আছে বলতো কম আছে। তার মানে হচ্ছে এই বিক্রিয়ায় পশ্চাৎ দিকে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হওয়া উৎপন্ন হওয়া মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের কি বিয়োজন মাত্রা কি হওয়া বলতো কমে যাওয়া। এটা তৈরি হওয়া মানে কি এটা যত বেশি বিপরীত দিকে যাবে সামনের দিকের মাত্রা তত বেশি কমে যাবে, পিছনের দিকে যত বেশি যাবে এটা তত বেশি তৈরি হবে, যত বেশি তৈরি হবে এটার ভাঙার মাত্রা তত কি হবে বলতো কমে যাবে।
তার মানে কি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রা তোমার কি হবে বলতো কমে যাবে, বিয়োজন মাত্রা তোমার কমে যাবে। আর বিয়োজন মাত্রা কমে যাওয়া মানে কি মানে ভাঙা, যেটাকে বলছি ভাঙা, ভাঙা কমে যাওয়া মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা তোমার কি হবে কমে যাবে। ওই ভাঙাটা কি আমি একটু একটু স্টাইলিশ ভাবে বলছি কি দ্রাব্যতা, তাহলে এটা কি দ্রাব্যতা তোমার কি হবে বলতো কমে যাবে। আমি জিনিসটাকে আবার তোমাকে একটু রিভিউ করতেছি। দেখো এই সিস্টেমটা কেউ আগে কোনো কমেন্টসের দরকার নেই। এই সিস্টেমটা হচ্ছে কি তোমার একটা তাপ উৎপত্তি সিস্টেম, অর্থাৎ সামনের দিকে তাপ তৈরি, একটা বিক্রিয়ায় সামনের দিকে যদি তাপ তৈরি হয়, তাপ উৎপত্তি হয়, তার পিছনের দিকে কি হবে তাপ হবে। তার মানে এটা বিয়োজিত এটা তৈরি করে, তার সাথে আরো তাপ তৈরি হয়, তার মানে এই অঞ্চলে তাপমাত্রা বেশি, এই অঞ্চলে তাপমাত্রা কম। আমি যদি তাপ যদি বাড়াই দিই তাহলে বিক্রিয়াটা ওই দিকে যাবে যেদিকে গেলে তাপ কম, সামনের দিকে যদি যায় তাহলে তাপ বেশি পাই, তাহলে পিছনের দিকে যদি পাই তাহলে তাপ কি পাবো কম পাবো। তাহলে তাপমাত্রা যদি বাড়ায় তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বলতো বিপরীত দিকে। বিপরীত দিকে যাওয়া মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে বেশি করে। সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি বেশি হওয়া মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙবে কম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে কি বলতো বেশি। আর সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে বেশি মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙবে কম, সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙা কম মানে কি বলতো এর বিয়োজন মাত্রা কম। এর বিয়োজন মাত্রা তত বেশি হবে যদি বিক্রিয়া সামনে যায়, এর বিয়োজন মাত্রা তত কম হবে বিক্রিয়াটা যদি পিছনে যায়। কথা কি লাগে না? তার মানে তাপ উৎপত্তি সিস্টেমের ক্ষেত্রে তাপমাত্রার সাথে তুমি দেখো দ্রাব্যতার সম্পর্কটা কি, তাপমাত্রা বাড়াও দ্রাব্যতা কি হচ্ছে কমে যাচ্ছে, ব্যস্ত না। তাপমাত্রা যদি কমাও তাহলে দ্রাব্যতা কি হবে বলতো বেড়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা এবং দ্রাব্যতা একটা আরেকটার কি তোমার ব্যস্তান্তর হবে, একটা আরেকটার কি বলতো ব্যস্তান্তর। দেখো এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা, তারপর আমরা আসতেছি, আমাকে একটু কমেন্টসে জানাও। অ্যাটেনশন সবাই একটু দেখো, তাপমাত্রা নিয়ে অনেক ডিটেইলসে আরো অনেক কিছু আছে আমরা দেখবো, এটা এটা একটু ধীরে ধীরে বুঝে নেই ভালো। ওকে তুমি একটু দেখো, আমি যদি এই সিস্টেমে আমি যদি তাপমাত্রা বাড়াই, দেখো তাপমাত্রা যদি বাড়াই, এটা কি এটা তাপহারি, তো একটু দেখো এই সামনের দিকেরটা যদি তাপহারি হয় তাহলে পিছনের দিকের বিক্রিয়াটা কি হবে বলতো তাপ, সামনের দিকের তাপহারি হলে পিছনের দিকে কি তাপ উৎপন্ন, তার মানে কি পিছনের দিকের প্রক্রিয়া কি হবে এটা কি যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, তার সাথে তাপ উৎপন্ন হবে, তার মানে এখানে কি তাপটা কি থাকবে বলতো বেশি থাকবে, আর এখানে কি তোমার তাপটা কি থাকবে কম থাকবে। এটা তোমাকে বোঝানোর জন্য বললাম। এখন আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, যেখানে তাপমাত্রা তোমার কি আছে বলতো কম আছে, কোন দিকে গেলে কম পাবো দেখো সামনে গেলে কম পাবো, তখন বিক্রিয়াটা কোন দিকে যাবে সম্মুখ দিকে। আমরা লাসাতেও নিতে এগুলো পড়ে আসছি সম্মুখ দিকে, সম্মুখ দিকে তারা কি বুঝায় অ্যামোনিয়াম ক্লোরাইড কি হবে বলতো ভেঙে যাবে, ভেঙে যাবে। ভেঙে যাওয়া মানে কি, ভেঙে যাওয়া এটা মানে কি বলতো দ্রাব্যতা, তার মানে কি বলতো দ্রাব্যতা। অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে যাওয়াটা কি আমরা কি বলতেছি অ্যামোনিয়াম ক্লোরাইডের কি বলতো দ্রাব্যতা, অ্যামোনিয়াম ক্লোরাইডের এটাকে আমরা কি বলি বলতো দ্রাব্যতা। এটা দ্রাব্যতা তোমার কি হবে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। তার মানে তুমি কি দেখো সিস্টেমটা তাপহারি কিনা, তাহলে কি হবে তাপহারি হলে কি হবে দেখো তাপমাত্রা তুমি বাড়াও দ্রাব্যতা বাড়ে,
তাহলে তাপমাত্রা যদি কমাও তাহলে দ্রাব্যতা কি হবে, কমে যাবে। অর্থাৎ তাপমাত্রা এবং দ্রাব্যতা পরস্পর কি তোমার সমানুপাতিক। আর এটার ক্ষেত্রে তাপ উৎপত্তি সিস্টেমের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াও দ্রাব্যতা কি হচ্ছে, কমে যাচ্ছে। আর তাপমাত্রা যদি কমাও তাহলে দ্রাব্যতা কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা এবং দ্রাব্যতা একটা কি স্থানানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়বে কি কমবে সেটা ডিপেন্ড করবে কি ওই দ্রব্যটাকে, ওই দ্রাবকটা অবশ্যই তরল হবে। তাসনিয়া ইসলাম মনে হয় বলছিল অবশ্যই তরল হবে। ওই দ্রব্যটাকে দ্রাবকে যোগ করলে সিস্টেমটা তাপ উৎপাদী নাকি সিস্টেমটা তাপহারী তার উপর ডিপেন্ড করবে। সিস্টেমটা যদি তাপ উৎপাদী হয় তাহলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কমে যাবে, আর সিস্টেমটা যদি তাপহারী হয় তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কি হবে, বেড়ে যাবে। এছাড়াও আরেকটা কেস আছে, আমি এটা নিচে একটু ইনফরমেশন লিখব, দেখো। এটা নিচে লিখবো, এটা তুমি এটা নিচে, এটা যেহেতু তাপহারী তাহলে তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্কটা এখানে কি, তোমার তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্কটা কি এখানে সমানুপাতিক। আমরা এখানে কোন ধরনের দ্রব্য নিয়ে কথা বলতেছি, কঠিন পদার্থ নিয়ে, ঠিক আছে। তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো চেঞ্জ হয়ে যেত। আমাদের বইতে ফোকাস করছে কঠিন দ্রব্য নিয়ে, এই কারণে এটা নিয়ে আমি আলোচনা করলাম। হ্যাঁ, ওকে। এটার ক্ষেত্রে একটু দেখো তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। তাপমাত্রা দ্রাব্যতা কি তোমার এখানে তোমার ব্যস্তানুপাতিক। এটা তোমার মাথার ভিতর থাকতে হবে। এখন দেখো এটা হচ্ছে স্পেশাল কেস। এটা হচ্ছে স্পেশাল কেসের ক্ষেত্রে পানিযুক্ত লবণের দ্রাব্যতা। আচ্ছা, এটা গ্লাস পানিযুক্ত লবণ বলতে কোনটা, মানে যে লবণে তোমার কি থাকে, গ্লাস পানি থাকে। আমরা জানি এই জন্য তোমার 9 10 এ পড়ে আসছে কপার সালফেট 5 অণু পানি, হ্যাঁ, ফেরাস সালফেট 7 অণু পানি, জিঙ্ক সালফেট 7 অণু পানি, হ্যাঁ, এই জিনিসগুলো তুমি পড়ে আসছো। এখন দেখো এখানে যেমন হচ্ছে এটা হচ্ছে জিঙ্ক সালফেট বা ফেরাস সালফেট, এটার উদাহরণ যদি দিই, এটা হচ্ছে 7 অণু পানি, এটা গ্লাস পানি, এটাকে বলা হয় গ্লাস পানি। আর এটা হচ্ছে কি লবণ, এখানে এটাকে বলা হয় গ্লাস পানিযুক্ত কি লবণ। এখন দেখো এটার ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। কপার সালফেট এটা কি তোমার 5 অণু পানি, এটা কি তোমার জিঙ্ক সালফেট, এটা কি তোমার 7 অণু পানি। এই তিনটা আলাদা আলাদা। এটাকে আমরা বলি তুতে, তুমি জানো এটাকে তুতে। এটাকে আমরা বলি সবুজ ভিট্রিয়াল, এটাকে আমরা বলি সবুজ ভিট্রিয়াল। এই তুতোকে আমরা বলি ব্লু ভিট্রিয়াল, এটা নীল কালার, এটা সবুজ কালার। ভিট্রিয়াল মানে হচ্ছে এটার এক একটা দানাগুলো, হ্যাঁ, এগুলা কাঁচের মতো, কাঁচকে গুঁড়া করলে যেমন দেখতে কাঁচ সদৃশ্য, লাইক কি কাঁচের যে গুঁড়াগুলো আছে, একটা কাঁচকে গুঁড়ো গুঁড়ো করে ফেলাও, দেখবে যে এক একটা তোমার অংশ যতটুকু তোমার গুঁড়ো গুঁড়ো আকারে থাকে ঠিক সেই আকারে থাকে। আর এটা হচ্ছে কি তোমার সাদা ভিট্রিয়াল। এখানে দেখো এরপর আরেকটা কম্পাউন্ড আমরা লিখি, এটা হচ্ছে সোডিয়াম সালফেট। মনে করো আমরা কয়েকটা উদাহরণ দিলাম, 10 অণু পানি, এই ধরনের যৌগ। এটার একটা স্পেশাল নাম হচ্ছে গ্লুবাল লবণ। রাসায়নিক নাম না, এমনি বাণিজ্যিক নাম। এখন এই টাইপের কম্পাউন্ডের জন্য এর আগের গুলোর ক্ষেত্রে কিন্তু পানি ছিল না। এই টাইপের কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে নাকি দ্রাব্যতা কমবে, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এই কম্পাউন্ডের জন্যই আমি এখন মূলত আলোচনা করব। এটা আগে একটু উঠে নাও।
অ্যাটেনশন, তুমি দেখো আমরা যদি এই পদার্থগুলোর ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে মনে করো গ্লুকোজ লবণ, 10 অণু পানি। তোমাদের লাইভে ক্লাসে থাকার টেন্ডেন্সি খুব কম, হ্যাঁ সমস্যা নেই, ভিডিও ডিলিট করতে হবে, এভাবে স্টুডেন্ট পড়ানো যায় না। হ্যাঁ তুমি যদি সবকিছু ইগনোর করো, হ্যাঁ তুমি যদি ক্লাসগুলো যদি এখন যদি তুমি ভালোভাবে না দেখো, পরে তোমার ভিডিও বই দেখা হবে না, তোমাকে আলটিমেটলি তোমাকে রিমুভ করতে হবে। তুমি যত জিনিয়াস আছো, হ্যাঁ এর ফার্স্ট অগ্রাধিকার হচ্ছে তোমাকে অবশ্যই তোমার লাইভে থাকতে হবে। তুমি খুবই কম সংখ্যক স্টুডেন্ট এখন লাইভে থাকে, আগে যেটা থাকতো তার চেয়ে অনেক কম। একটা গ্রুপে যতজন স্টুডেন্ট তার 50% স্টুডেন্টও তোমার লাইভে থাকে না। তো এইভাবে তোমার লেকচার কন্টিনিউ করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, সমস্যা নেই, মানে ভিডিওগুলো থাকার কারণে এই সমস্যা। ভিডিওগুলো থাকার কারণ হচ্ছে মেইন, একটা ভিডিও রাখার মেইন কারণটা হচ্ছে কি, তুমি এই লেকচারটা করবা, যখন এটা নোট করবা তখন হয়তোবা তুমি ভুলে যাবা, তখন ভিডিওটা আবার রিভিউ করবে। তোমার এই ভিডিওটা রেকর্ডেড লেকচারটা রাখার মেইন লজিক হচ্ছে এটা, কিন্তু তুমি লজিকটাকে উল্টাই দিছো। কি রকম? তুমি তোমার রিল্যাক্স মোডে তুমি কি করো, এই ভিডিওটা তুমি দেখো। এই ভিডিওটা তুমি তখন তুমি 2 ঘন্টা একটা লেকচার যখন চলে তখন কন্টিনিউয়াসলি তোমার কি লেকচারটা শোনার টেন্ডেন্সি আর পরে ওই লেকচার দেখার টেন্ডেন্সির মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ লস তোমার হবে, টিচারের কোনো লস নাই, টিচারের পাসও নাই ফেলও নাই। হ্যাঁ সব লস তোমার, লাভও তোমার হবে লসও তোমার হবে, এটা টিচারের কিছু নাই। ওকে, এটা হচ্ছে গ্লোবাল ল। আমি যদি এটাকে পানিতে অ্যাড করি, এখানে দুটো ঘটনা ঘটে। আমি দ্রাবক হিসেবে আমাদের পরিচিত পানি, পানিকে অ্যাড করে দিলাম, এখানে দুটো ঘটনা। এখানে প্রথম কেসে তোমার এই সোডিয়াম সালফেট আর এই পানি, প্রথমে এই গ্লাস পানিটা এখান থেকে তোমার বিয়োজিত হয়ে অপসারিত হয়, এখান থেকে এটা সোডিয়াম সালফেট আর এটা দূষণ পানি। সেকেন্ড কেস হয়, এরপর কি হয়, এই সোডিয়াম সালফেটটা তোমার কি হয় বিয়োজিত হয়, এটা সোডিয়াম, এটা 4 সংখ্যা, এটা প্লাস, আর এটা কি তোমার সালফেট, এটা কি তোমার সালফেট, এটা তোমার কেলাযুক্ত পানির ক্ষেত্রে দুটো হয়। এক হচ্ছে কি তোমার এটার বিয়োজনটা কি হয়, এই লবণ আর গ্লাস পানি এটা আলাদা হওয়ার জন্য একটা টাইম নেয়, তারপর ওই লবণটা পরবর্তীতে কি হয় বিয়োজিত হয়। এই প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকে ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা তাপহারী হয়, তাপহারী থাকে যতক্ষণ পর্যন্ত থাকে। যখন এটা কমপ্লিটলি এটাই তোমার চলে যায়, সোডিয়াম সালফেট আর গ্লাস পানিটা কমপ্লিটলি তোমার কি হয়ে যায় বলতো, আলাদা হয়ে যায়, তখন তোমার কি হয়, এই প্রক্রিয়াটা তখন স্টার্ট হয়। এটা ফার্স্ট প্রসেস, এটা প্রথমে ঘটে, আর এটা কি তোমার সেকেন্ড প্রসেস। আর সেকেন্ড প্রসেসের এই প্রক্রিয়াটা কি তোমার তাপ উৎপত্তি প্রক্রিয়া, এটা কি তোমার তাপ উৎপত্তি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এটা তাপহারী প্রক্রিয়া। তার মানে এই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত এই কেস 1 কন্টিনিউ করতে থাকে ততক্ষণ পর্যন্ত কি আছে বলতো, তুমি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা এখানে কি স্পিন আপ দ্বারা কি বোঝায়, তাপমাত্রা বাড়াও, তাহলে এটার কি দ্রাবকতা আস্তে আস্তে কি হবে বলতো, বৃদ্ধি পাবে। এটা কি হবে, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এই ঘটনা ঘটবে। যখন একটা নির্দিষ্ট তাপমাত্রার পর যখন এটা কমপ্লিটলি এটাই কনভার্ট হয়ে যাবে, তখন এই সেকেন্ড প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। তখন তোমার কি হবে, তুমি তাপমাত্রা বাড়াও, তখন কি হবে তোমার এটা দ্রাব্যতা আস্তে আস্তে কি হবে বলতো, কমে যাবে। এটা তাপমাত্রা তাপহারীর ক্ষেত্রে তাপমাত্রা দ্রাব্যতা সমানুপাতিক, তাপমাত্রা তুমি বাড়াও দ্রাব্যতা আস্তে আস্তে কি হবে বলতো, এখানে দ্রাব্যতা বেড়ে যাবে। আর এখানে তাপমাত্রা তুমি বাড়াও বাট তখন দ্রাব্যতা কি হবে, কমে যাবে। তার মানে এই প্রসেসে দুই ধরনের ঘটনা ঘটে। প্রথমে কি হয়, প্রথমে এই প্রসেসটা ঘটে, তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত তোমার দেখা যায় এই প্রক্রিয়াটা তাপহারী থাকে, এই প্রক্রিয়াটা চলতে থাকে। ওই তাপমাত্রা পর্যন্ত কি হয়, তাপমাত্রা বাড়ালে এটা দ্রাব্যতা বাড়তে থাকে। যখন এটা কমপ্লিটলি এটা থেকে এটাই কনভার্ট হয়ে যায় তখন এই সেকেন্ড প্রসেসটা স্টার্ট হয়ে যায়। আর সেকেন্ড প্রসেসটা যখনই স্টার্ট হয়ে যায়
তখনই তোমার সিস্টেমটা তাপ উৎপত্তি হয়ে যায়। যখনই তোমার তাপ উৎপত্তি হয়ে যায় তখনই তোমার তাপমাত্রা বাড়লে এটা দ্রাব্যতা কি হয় বলতো কমতে থাকে। এটা কি হয় একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত, একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত, নির্দিষ্ট তাপমাত্রা এটা এক এক কম্পাউন্ডে এক এক কম্পাউন্ড মানে কি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়, বৃদ্ধির সাথে দ্রাব্যতা তোমার কি হয় বৃদ্ধি পায়। কারণ তাপমাত্রা সিস্টেমে তাপমাত্রা দ্রাব্যতা কি পরস্পর কি বলতো সমানুপাতিক। কারণ একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা কি হয় বৃদ্ধি পায়। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এই প্রথম প্রসেসটা কি করে বলতো কন্টিনিউ করতে থাকে। তো এই প্রথম প্রসেস কন্টিনিউ করা মানে কি বলতো একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এই প্রসেসটা কি থাকে বলতো তাপহারী। এইজন্যই তাপমাত্রার সাথে সাথে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত কি হয় বলতো দ্রাব্যতা বৃদ্ধি পায়। যখনই এটা তাপহারী সিস্টেমটা কনভার্ট হয়ে তাপ উৎপত্তি প্রক্রিয়ায় চলে আসবে তখনই কি হবে ওই তাপমাত্রার পর তখনই কি হবে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা তোমার কি হবে কমতে থাকবে। কথা বুঝতে পারছো কিনা? খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ তোমার এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে একটা তোমার একটা এখন কিউডি কোশ্চেন হওয়ার কারণে তোমার যে কোনো একটা কোশ্চেন যে কোনো বুকে তোমার কি করা যায় রিপ্রেজেন্ট করা যায়। এখানে তোমার বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে তখন তোমার অ্যানসার করাটা তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। দেখো তুমি বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। আচ্ছা এডমিশন কিসে তোমার এডমিশনটা ওই কোনটা নটরডেম কলেজ আর ইসে কি জানি হোলি ক্রস ওদের। আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ অ্যাডিশন। হ্যাঁ তাসনিয়া সব তেলাযুক্ত পানির জন্য একই রকম হবে এই ধরনের ঘটনা ঘটে। হ্যাঁ ব্যতিক্রমের শেষ নাই, পৃথিবীতে ব্যতিক্রমের কোনো শেষ নাই। সাধারণত আমি যদি ইন জেনারেল যদি বলতে চাই তাহলে এই ধরনের ঘটনা ঘটে। ওকে আর জয়তুন বলছে যে আবার একটু বুঝাতে। আমি বলছি সোডিয়াম সালফেট আর দূষণ পানি এটা একটা গ্লোবাল লবণ, এটাকে যখন পানিতে অ্যাড করে তখন দুই ধরনের ঘটনা ঘটে। প্রথম হচ্ছে সোডিয়াম সালফেট আর গ্লাসুনো পানি আলাদা হয়ে যায় এই প্রক্রিয়ায়। তারপর সোডিয়াম সালফেটটা কি হয় বিয়োজিত হয়। এটা একটা বিয়োজন, এই বিয়োজনে কি হয় সোডিয়াম সালফেট আর গ্লাস পানি আলাদা হয়। আর এইটা একটা বিয়োজন, এই বিয়োজনে কি হয় লবণটার কি আয়নগুলো সেপারেট হয়ে যায়। গ্লাস পানি এবং কি লবণের এই বিয়োজন প্রক্রিয়াটা কি তোমার তাপহারী আর এই প্রক্রিয়াটা কি তোমার তাপ উৎপত্তি। প্রথমে এই প্রক্রিয়া ঘটে তারপরে এই প্রক্রিয়াটা যত সময় পর্যন্ত যত তাপমাত্রা পর্যন্ত এটা কন্টিনিউ করে তত তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়বে। যখন তোমার দেখা গেছে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে মনে করো দেখা গেছে ধরে নাও 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা কন্টিনিউ করা মানে কি এটা থেকে এটাই কনভার্ট হচ্ছে। 32 ডিগ্রি সেলসিয়াসের পরেই দেখা যাচ্ছে যে এখানকার সমস্ত সোডিয়াম সালফেট এটাই কনভার্ট হয়ে গেছে। তখন তুমি তাপমাত্রা বাড়ালে কি হবে তখন আর এই প্রসেসটা আর কিছু নাই। এটা এটা এখানে কি হয় তোমার এটা থেকে এটা কনভার্ট হয় আর তারপর এটা কি হয় বলতো বিয়োজন। যখন 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ধরে নেই যে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকে। তার মানে এই সিস্টেমটা কি হয় তাপহারী, এটা আর ঘটে না। যখন আমি তাপমাত্রা 32 এর চেয়ে বেশি করে দিই তাপমাত্রা যখন বাড়াই দিই তখন এই পদার্থটা তখন কি হয় এটা যখন সমস্ত সোডিয়াম সালফেট আর পানি যখন এটাই কনভার্ট হয়ে যাবে তখন কি হবে 32 ডিগ্রি পরের ঘটনায় কি ঘটবে তখন এই পদার্থের বিয়োজনটা তখন স্টার্ট হবে। এখানে বিয়োজনটা দুটো বিয়োজন 1 বিয়োজন 2। বিয়োজন 1 এ কি হয়
সোডিয়াম সালফেট আর ক্লাস পানির কি হয়, আলাদা হয়, বিয়োজিত হয়। আর এখানে বিয়োজন 2 তে কি হয়, এখানে যে সোডিয়াম সালফেট যে লবণটা থাকে, লবণের বিয়োজন ঘটে। এই বিয়োজনটা হচ্ছে তাপহারী, আর এই বিয়োজনটা কি, তাপ উৎপত্তি। তাপহারী বিয়োজনটার ক্ষেত্রে কি ঘটে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্ক যেটা। আর এটা তাপ উৎপত্তি সিস্টেমের ক্ষেত্রে কি ঘটে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কি হয়, কমে যায়। এটা আমরা তাপ উৎপত্তির ক্ষেত্রে আমরা দেখাইছি যে তাপমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্কটা আসলে কি রকম হবে। কথা ক্লিয়ার? এই প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়বে। এই প্রক্রিয়ার পর যখন এটাই কনভার্ট হয়ে যাবে তখন কি হবে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কমবে। এখন যদি তোমার এক্সামে আসে যে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, তখন তুমি কি বলবা? তখন বলতে হবে কোন পদার্থকে বা কোন একটা দ্রব্যকে আমি যদি দ্রাবকে যোগ করি, সেটা হতে পারে পোলার দ্রাবক, সেটা হতে পারে অপোলার দ্রাবক। আমি যদি দ্রাবকে যখন যোগ করি, যদি ওই সিস্টেমটা যদি তাপ উৎপত্তি হয়, তখন তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়বে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কি হবে, তাপ উৎপত্তির ক্ষেত্রে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কমে যাবে, এবং তাপমাত্রা কমানোর সাথে সাথে কি হবে, দ্রাব্যতা কি হবে, বেড়ে যাবে। আমি তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে বলতেছি। যদি ওই দ্রব্যটা যদি ওই দ্রাবকে যদি যোগ করি, তাহলে তোমার দেখা যায় যদি সিস্টেমটা যদি তোমার কি তাপহারী হয়, তাহলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার দ্রাব্যতা তোমার কি হবে বলতো, বেড়ে যাবে। যদি ওই দ্রব্যটা যদি হয় কি গ্লাস পানিযুক্ত কোন একটা লবণ, তাহলে দেখা যায় একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ওই সিস্টেমটা কি থাকে, তাপহারী থাকে। তারপর এটা তাপ উৎপত্তি, যতক্ষণ পর্যন্ত তাপহারী থাকে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়ে। যখন এই সিস্টেমটা একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এটা চলতে থাকে, যখন এটা তাপমাত্রা এটা কি হয়, যখন এটা তাপ উৎপত্তি প্রক্রিয়ায় কনভার্ট হয়ে যায়, তখন তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা কি হবে, তোমার কমতে থাকে। তাহলে এই কোশ্চেনটা আমি তোমার এখানে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব কি, সেটা আমরা গ্রুপে অ্যানসার দিয়ে দেবো। হ্যাঁ, মানে জাস্ট আমি তোমাকে বলছি লেখার স্টাইলটা এরকম হবে। হ্যাঁ, তুমি দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। হ্যাঁ, তাপ কমালে, এটা যদি তাপ বাড়াও তাহলে এই প্রসেস হবে, তাপ কমালে আবার এরকম রিভার্সিবল হয়ে যাবে। হ্যাঁ, উল্টো হয়ে যাবে, রিভার্স। এটা দেখো এখানে আমরা মনে করো আমরা এখানে একটা গ্রাফ আঁকবো। দেখো গ্লুবাল লবণের তাপমাত্রার বিপরীতে দ্রাব্যতার ডেটা নিম্নরূপ। যে কোনো ক্ষেত্রেই আসতে পারে। এখানে এটা দেখো, এটা হচ্ছে তোমার তাপমাত্রা, এটা কি তার দ্রাব্যতা। এটা হচ্ছে গ্রাম পার 100 গ্রামে। হ্যাঁ, পানির ক্ষেত্রে আমি এটা মানগুলো লিখতেছি। তুমি এটা দেখো, এটার ক্ষেত্রে আমি লিখি যদি 0 ডিগ্রি সেলসিয়াস, এটার জন্য মান পাওয়া যায় 4.76। এটা লিখছি 20 ডিগ্রি সেলসিয়াস, এটার জন্য তোমার মান পাওয়া যায় দেখা যায় 13.9। এটা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস, এটার ক্ষেত্রে মান পাওয়া যায় 49 পয়েন্ট কত তোমার 7। এটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, এটার জন্য মান পাওয়া যায় কত 40 পয়েন্ট কত বলো তো 5। এটা তোমার পাওয়া যাচ্ছে এই মানগুলো। এখন তুমি বলবা, এটা দেখো, এখন তুমি বলবা এই মান থেকে কোন তাপমাত্রা পর্যন্ত এই গ্লোবাল লবণের এই সিস্টেমটা তাপহারী থাকে, কোন তাপমাত্রা পর্যন্ত এই গ্লোবাল লবণের কি তোমার তোমার এই সিস্টেমটা গ্লোবাল লবণকে পানিতে অ্যাড করলে কোন তাপমাত্রা পর্যন্ত এটা তাপহারী থাকে, অথবা কোন তাপমাত্রার পর এটা তাপ উৎপাদিত হয়, এটা আমাকে কমেন্টসে জানাও।
ওকে, সবার অ্যানসার ঠিক। জয়তুল নাহার, তুমি আবার কোশ্চেন মার্ক দিছো কেন বুঝতেছি না। হ্যাঁ, আর সারিকা মুরাম, বাবা এত কঠিন নাম না রাখার কি দরকার তোমার বলো? নাম রাখবা সিম্পল, এই যে কি দুধদানা, হ্যাঁ, দুরন্ত নাম রাখতা, তাহলে বলতে সুবিধা হয়। আচ্ছা, তোমারটা সঠিক হয় নাই বা তুমি হয়তো বুঝতে পারো না। দেখো, আমি যদি এটাকে একটু এক্সপ্লেইন করি, দেখো তাপমাত্রা বাড়াচ্ছে, দেখো আস্তে আস্তে দ্রাব্যতার মান কি হচ্ছে বলতো, বাড়তেছে। দেখো দ্রাব্যতা বাড়তেছে কত বলতো, 32.4 পর্যন্ত। তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা বাড়তেছে, বাট 32.4 এর পর তাপমাত্রা আমি বাড়াচ্ছি, বাট দ্রাব্যতা কিন্তু বাড়তেছে না। 49.7 এর পর 40.5 হয়ে যাচ্ছে। তার মানে এই পর্যন্ত সিস্টেমটা তাপহারী থাকে। এই পর্যন্ত সিস্টেমটা কি থাকে বলতো, এই তাপমাত্রা পর্যন্ত সিস্টেমটা কি থাকে বলতো, তাপহারী থাকে। এই তাপমাত্রার পর, এই তাপমাত্রা পর্যন্ত তোমার সিস্টেমটা তাপহারী থাকে। এই তাপমাত্রার পরেই সিস্টেমটা কি হয়ে যায় বলতো, তাপ উৎপত্তি সিস্টেমে কি হয়, পরিণত হয়। আর তাপ উৎপত্তি সিস্টেমে পরিণত হওয়ার কারণে এর দ্রাব্যতা কমে যায়। আমি যদি এটার লেখচিত্রটা তোমার একটু আঁকি, দেখো আমি যদি এটা লেখচিত্রটা তোমার যদি আঁকি, একটু দেখো, একটু বোঝার ট্রাই করো। এটা এটা লেখচিত্রটা হচ্ছে তাপমাত্রা, আর এটা হচ্ছে দ্রাব্যতা। এটা হচ্ছে কি তোমার দ্রাব্যতা। আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে আমরা পয়েন্ট নিলাম 0, আর এখানে আমরা পয়েন্ট নিলাম 20, যেগুলো ভ্যালু লিখছি সেগুলো লিখছি। আর এটা লিখলাম কত, 32.4, আর এখানে লিখলাম কত, 40 ডিগ্রি সেলসিয়াস। এটা 40 ডিগ্রি, এটা মানগুলো সব সেলসিয়াসে আমরা লিখলাম। তুমি দেখো, আর এখানে দ্রাব্যতা, এটা আমরা y অক্ষে রিপ্রেজেন্ট করলাম, এটা x আর এটা y। 0 এর জন্য কত, 4.76, এটার জন্য 20 এর জন্য কত আমরা লিখলাম, 13 পয়েন্ট কত বলতো, 9, আর 32.4 এর জন্য আমরা লিখছি কত, 49.2, উপরে লিখি 49 পয়েন্ট কত বলতো, উপরে লিখি তাহলে জিনিসটা ভালো আসবে। 49 পয়েন্ট আমরা লিখছি কত, 7, আর 40 এর জন্য আমরা লিখছি কত, 40.5, বা নিচে লিখি এটা হচ্ছে 40 পয়েন্ট, এটা কত, 5। আমরা তো জানি তাপমাত্রা দ্রাব্যতা হলে তাপমাত্রা হচ্ছে কি স্বাধীন রাশি, দ্রাব্যতা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। যেটা স্বাধীন রাশি সেটাকে x অক্ষে, আর যেটা অধীন রাশি সেটাকে কি y অক্ষে। এটা তুমি ম্যাথে জানো, ম্যাথে বস টিচাররা তোমাকে পড়াইছে এটা। তুমি দেখো এটা x এর ভ্যালু, এটা y, x মানে ভুজ, এটা মানে কি কোটি, x y মিলে একটা কি হয় বলতো, বিন্দু হয়। আমরা জানি একটা বিন্দু দুটো অংশ, একটা ভুজ, একটা কি তোমার কোটি। তাহলে এটা আর এটা মিলে একটা বিন্দু, তাহলে এটা কি 0, 0 এর সাথে কত, 4.76, এখানে বসো, এটা হচ্ছে x, এটা 4 পয়েন্ট, এটা একটা বিন্দু। এখন দেখো এটা মিলে আমি বিন্দুগুলো যদি দেখি, এটা a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু, আর এটা d বিন্দু। ক্লিয়ার? এটা মিলেই তো একটা বিন্দু হবে। ওকে, 20 ডিগ্রির জন্য আমার কত আসে, 13.6, এটা হচ্ছে a। এটার জন্য কত হবে, 13.6, 13 পয়েন্ট কত, 6 নাকি 9, 9। এটা হচ্ছে মনে করো b বিন্দু। আচ্ছা, আমি c বিন্দু কোনটা, 32.4, আর এটা x আর y, এটা আমি যদি বসাই তাহলে এটা আসে কোথায়, এখানে। এটা হচ্ছে কোনটার জন্য, এটা হচ্ছে c এর জন্য। d এর জন্য কত আসে, 40 থেকে কত, 40.5, এটা থেকে 40 পয়েন্ট কত, 5, এই তোমার d এর জন্য। আমি যদি এই কার্ভটা আমি যদি তোমার আঁকি, এই বিন্দুগুলো যদি কানেক্ট করে দিই, দেখো এই বিন্দুগুলো তুমি কানেক্ট করে দাও। কানেক্ট করার পর এটা যদি এরকম আসে, তাহলে কার্ভটা হয়ে যায় কি রকম, অর্থাৎ এই পর্যন্ত সিস্টেমটা কি থাকে বলতো, তাপহারী থাকে। এই পর্যন্ত সিস্টেমটা কি, তাপহারী। আর এই সি এর পর থেকে এটা কোনটা হবে, তাপ উৎপন্ন হবে। এটা কি হবে, তাপ। দেখো এখানে কি তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেখো ভার্টিক্যাল লাইনগুলো আস্তে আস্তে বাড়তেছে। ভার্টিক্যাল লাইনগুলো দ্বারা কি বুঝায়, দ্রাব্যতা। এই পয়েন্ট পর্যন্ত এটা কি বলতো, ম্যাক্সিমাম। এটা কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম পড়ে। তারপর দেখো ভার্টিক্যাল লাইনগুলো আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এটার কার্ভ হবে কি, দেখো আমার এই কার্ভটা তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও, যে হ্যাঁ দেখা যায়, কমেন্টসে একটু জানাও যে তুমি এই কার্ভটা তুমি বুঝতে পারছো কিনা।
জিয়াদ শোনো, আমি এই মানগুলোর সাপেক্ষে আমি এখানে একটা কার্ভ আঁকছি। দ্রাব্যতাটা ডিপেন্ড করে কার উপর? তাপমাত্রার উপর। এখানে তাপমাত্রার উপর ডিপেন্ড করে, এখানে তাপমাত্রা স্বাধীন রাশি, এখানে স্বাধীন রাশিগুলোকে রাখতে হয় এক্স অক্ষে, আর দ্রাব্যতা যেটা অধীন রাশি সেটাকে রাখতে হয় ওয়াই অক্ষে। এটা হইছে এক্স এর মান, যেটাকে এক্স অক্ষে রাখবে সেটা হইছে এক্স এর মান, আর যেটা ওয়াই অক্ষে রাখবে সেটা ওয়াই এর মান। এক্স আর ওয়াই মিলে এটাকে আমরা বলি বিন্দু, এটাকে এটা আর এটা মিলে একটা বিন্দু। আমরা কি এটা কার্ভে এরকম, আমরা কার্ভে আমরা ছোটবেলায় এই 5 3 বিন্দু আমরা বসাই নাই, এরকম কি 5 ঘর গেছি, তারপর উপরে গেছি কয় ঘর, 3 ঘর, এরকম আমরা বিন্দু বসাইছি কিনা? তুমিও বসাইছো, হয়তো ভুলে গেছো। কথা বুঝছো কিনা? বেশি করে ই খেতে হবে, ওদের কি বলে ভুলে গেছি আমি, কি খেতে হবে। ওকে, তাহলে কি করতে হবে? এই বিন্দুটা আমি এখানে বসিয়েছি, এটা কি তোমার x অক্ষ বরাবর 0, y অক্ষ বরাবর কত 4.76। তার মানে এটা সমন্বয়ে যে বিন্দুটা হবে এই আমি এখানে কি করছি, বি পয়েন্ট এখানে বসেছি। বি মানে x অক্ষ বরাবর 20, এই x অক্ষ বরাবর 20, y অক্ষ বরাবর কত 13.9, এইখানে এটা হচ্ছে তোমার এই সি। ঠিক সিমিলারলি এটা দেখো x অক্ষ বরাবর 32.4, y অক্ষ বরাবর 49.4, এই 49। এটা কি ডি, ডি এর ক্ষেত্রে কত 40, আর এটার ক্ষেত্রে কত 40 পয়েন্ট কত এই তোমার। এই কার্ভ এই বিন্দুগুলোকে আমি যোগ করে দিলাম। তা যোগ করলে আমি দেখি এদিকে গেলে কি তাপমাত্রা বাড়তেছে, কিন্তু ভার্টিক্যাল লাইন আস্তে আস্তে কি হচ্ছে বলতো বাড়তেছে। এটা দ্বারা কি বুঝে? তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা। ভার্টিক্যাল লাইন দ্বারা কি তোমাকে আমাকে ইন্ডিকেট করবে নাকি দ্রাব্যতা? দ্রাব্যতা। সো তাপমাত্রা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা। বাট এটা বাড়তেছে কোন পর্যন্ত? এই লাইন পর্যন্ত। এটাকে একটু শেড করে দিলাম, এই লাইন পর্যন্ত এটা বাড়তেছে। বাট এটার পর দেখা যাচ্ছে কি, দেখো তো এটা যদি কানেক্ট করে দিই দেখা যাচ্ছে কি এরপর তাপমাত্রা বাড়ালে দেখো এদিকে আমি যাচ্ছি, বাট এখানে ভার্টিক্যাল লাইনটা আস্তে আস্তে কি হচ্ছে বলতো ছোট হয়ে আসছে। দেখা যায় ছোট বড় তো বুঝতে পারি নাকি, জমি যদি দেওয়া হয় মাপতে তখন আমরা ভালো বুঝি, টাকা পয়সা ভালো বুঝি, বাট ভার্টিক্যাল লাইনগুলো দেখলে এটা আস্তে আস্তে বাড়ে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, ভার্টিক্যাল লাইনটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে ছোট হয়ে, অর্থাৎ 32.4 পর্যন্ত, এখান থেকে 0 থেকে 32.4 পর্যন্ত তাপমাত্রা বাড়ার সাথে সাথে ভার্টিক্যাল লাইন বাড়তেছে, দ্রাব্যতা বাড়তেছে। তারপর থেকে তোমার কি তাপমাত্রা বাড়াচ্ছে, বাট ভার্টিক্যাল লাইন আস্তে আস্তে কি কমতেছে, তার মানে দ্রাব্যতা কি কমে যাচ্ছে। এটাই তোমাকে বুঝাচ্ছিলাম। হ্যাঁ, বাদাম খেতে হবে, বুঝছি। তাহলে আজকে লেকচারটা এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, তোমরা অবশ্যই ই করবা, আমি অবশ্যই তোমার 10 জনের ই দেবো। আমরা হয়তো পরবর্তী এক্সামে পুরস্কারের ব্যবস্থা রাখতে পারি। হ্যাঁ, যারা সত্যিকার অর্থে ভালো কষ্ট করে পড়ে, এবং তুমি অবশ্যই তুমি এক্সাম দিবা। আমি প্যারেন্টসদের বলছি অনলাইন ক্লাস, সো আমরা স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না, কোন স্টুডেন্ট কি রকম বা ফাঁকিবাজ কি রকম দেখা যাচ্ছে না, বাট আপনারা অবশ্যই কেয়ারিং করবেন। কেয়ারিং না করে একটা স্টুডেন্ট যদি এক্সাম না দেয়, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে পারবা? তুমি যখন এক্সাম দেবে তখন তোমার সাথে অন্যজন স্টুডেন্ট এটা কম্পেয়ার করা যায়। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দেবো কোন 10 জন ভালো রেজাল্ট করছে। ওকে, আর তুমি অবশ্যই তোমার এক্সামের সময় তোমার নাম আর ই করবা, তোমার নাম এবং কলেজ লিখবা। এমসিপিএসসি স্টুডেন্টরা এরকম দুষ্টামি বেশি করো, তোমার নাম লেখো না বাট শুধু এমসিপিএসসি লেখো। হ্যাঁ, ওটা একটা শীটে চলে আসে, এক্সেল পেপারে চলে আসে যে তুমি কি দুষ্টামিগুলো করো ওখানে বসে। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে, বাই বাই।